নবম শ্রেণীতে সকলকে স্বাগত। যারা আজকে ক্লাসে আসনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও এবং বন্ধুদের কাছ থেকে শুনে নিও কিভাবে পড়ানো হয় বা কি করানো হয়, কিভাবে পরীক্ষা টরীক্ষার ব্যবস্থা আছে। সবটাই আমি ক্লাসের আগে একটু আলোচনা করে দিলাম, এগুলোকে আমি আর ইউটিউবে দিলাম না বা আমি তোমাদের রেকর্ডেড ক্লাসে দিলাম না, বন্ধুর কাছ থেকে শুনে নিও। তবে এটুকু বলতে পারি আজকে যা পড়ানো হবে পরের দিন তার উপর পরীক্ষা হবে, সেজন্য এটা ভিডিওটা ভালো করে একটু দেখে নিও, ঠিক আছে? তো নবম শ্রেণীতে সকলকে আমাদের স্বাগত। আনঅফিসিয়ালি, অফিসিয়ালি তোমরা 23-24 তারিখে হয়ে যাবে যে স্বাগত, ওয়েলকাম। সেজন্য হয়তো অনেকে আজকে পড়তে আসনি, ঠিক আছে? রেকর্ডিং কি হচ্ছে বাবু দেখতে একবার, অন করেছি তো আমি রেকর্ডিং, ওকে। তো সূচিপত্র যদি নিয়ে আলোচনা করি একটি, কি কি আছে 9-এ, 8 থেকে 9 কিন্তু অনেকটাই কঠিন। ইউ ক্যান কনসিডার ইট 300% কঠিন, না 300% কঠিন। আবার 10 গেলে পরে দেখবো আমরা প্রায় 200% ইজি। তো 9টা একটু কঠিন, 10টা একটু সোজা, আর 11 বাদই দিলাম, অনেকটাই কঠিন, ঠিক আছে, অনেকটাই কঠিন। তো সূচিপত্রের মধ্যে ফার্স্ট যে চ্যাপ্টার আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে পরিমাপ বলে একটা চ্যাপ্টার আছে ক্লাস 9-এর, সেই পরিমাপ চ্যাপ্টারটা আমরা শুরু করব আজকে। প্লিজ কথা শুনবে, ঠিক আছে? তোমরা নোটসে দেখে নাও, স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে সবই পেয়ে যাবে। সো পরিমাপ দেখো ফার্স্টে থাকবে। সেকেন্ড চ্যাপ্টার যেটা তোমরা পাবে সেটা হচ্ছে বল ও গতি। আর 3 নম্বর চ্যাপ্টার যেটা পাবে সেটা হচ্ছে তোমাদের পদার্থের গঠন ও ধর্ম। আসো, পদার্থের গঠন ও ধর্ম, বসে যাও। তাহলে এই 3টি চ্যাপ্টার এগুলো। তারপরে 4 নম্বর চ্যাপ্টার দেখো, এখানে 4.1 দিয়ে শুরু হবে। হ্যাঁ, 4.1 হচ্ছে পরমাণুর গঠন। কথা বলবে না ক্লাসে প্লিজ। 4.2 হচ্ছে মোলের ধারণা, কনসেপ্ট অফ মোল। 4.3 এটা হচ্ছে আমাদের কি, দ্রবণ। 4.4 এটা হচ্ছে আমাদের কি, অ্যাসিড, ক্ষার, লবণ। 4.5 হচ্ছে জল। 4.6 মিশ্রণের উপাদানের পৃথকীকরণ। এটা বোধহয় 5, এটা 6। 4.5 হচ্ছে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ, আর 6 হচ্ছে জল। 5 নাম্বার চ্যাপ্টার তোমরা পাবে কার্যক্ষমতা শক্তি। 6 নাম্বার চ্যাপ্টার পাবে তাপ। আর 7 নাম্বার চ্যাপ্টার পাবে শব্দ। এই নিয়ে টোটাল তোমাদের ক্লাস 9, এতগুলো চ্যাপ্টার নিয়ে তোমাদের 9। এর মধ্যে এইটা 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 এগুলো হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স, চলে এসো ফিজিক্সের পার্টে পড়ে এগুলো, ঠিক আছে? তার মধ্যে এটা পড়বে কি, কার্যক্ষমতা শক্তি ফিজিক্সে পড়বে, চলে এসো ফিজিক্সে পড়বে। তাপ ফিজিক্সে পড়বে, শব্দ ফিজিক্সে পড়বে, এগুলো সব ফিজিক্সের পার্ট। হ্যাঁ, এগুলো সব ফিজিক্সের পার্ট। সামনে চলে এসো, এই বেঞ্চে চলে এসো, এই সরে যাও তো, ওকে বসতে দাও। তো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কি, পরিমাপ। সো আমরা আজকে শুরু করব পরিমাপ চ্যাপ্টার বা মেজারমেন্ট। ক্লিয়ার হয়েছে? বসো, পরিমাপ বা মেজারমেন্ট চ্যাপ্টারটা শুরু করবো আমরা, ওকে? তাহলে পরিমাপ বা মেজারমেন্ট এটা শুরু করব। পরিমাপ, আমরা যখন কোনো জায়গায় মাছ কিনতে যাই তখন আমরা বলি কি 5 লিটার মাছ দেন, তাই তো? না, কি বলি, 5 কেজি, 500 গ্রাম, 50 গ্রাম, তাই না? ইলিশ মাছ হলে পরে একটু শুঙে দিয়ে দাও, ছেড়ে দাও, কারণ ইলিশের এত দাম কিনতে পারবো না, শুঙে চলে আসি, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা কোনো জিনিস কিনতে গেলে শুধু বলি না যে 5, 10, তার সাথে একটা কিছু যোগ করি, গ্রাম, কেজি। যেমন আমি যদি বলি তোমার হাইট কত, কেউ বলবে স্যার আমার হাইট 5 ফুট, কেউ বলবে আমি স্যার 167 সেন্টিমিটার, এরকম। কেউ ফুটে বলবে, কেউ সেন্টিমিটারে বলবে, কেউ মিটারে বলবে, এরকম ভাবে বলবে। তাহলে আমরা দৈর্ঘ্যকে এরকম ভাবে মাপি। আমরা যখন কোনো বস্তুর সময় মাপবো বা কারোর কতটা সময় বয়স হলো তখন তাকে বছরে মাপি, কোনো বয়স কোনোদিনও সেকেন্ডে মাপি না। তাহলে সামহাও আমাদের জীবনকালে যখন চলছে তখন মাপ যোগ পরিমাপ এটা কিন্তু খুব দরকার। পরিমাপ যদি আমরা না জানতে পারি তাহলে আমরা অ্যাকচুয়ালি সঠিকভাবে জীবনযাপনই করতে পারবো না। তোমাকে যদি দোকান দাও, তুমি একটা কোনোদিন দোকান দিলে আর দোকানে বসে আছো, তুমি তোমাকে বলছে আমাকে চিনি 5 দাও, বাস 5 দাও মানে কি, 5 গ্রাম দেবো, 5টা গুনে গুনে চিনির দানা দেবো, না 5 কেজি দিব, না 5 কুইন্টাল দেবো? 5, এই কথাটা কোনো মানেই দাঁড়ায় না। তাহলে 500, 5 কেজি, 5 গ্রাম এগুলোর মানে দাঁড়ায়।
যেমন আমি তোমাকে যদি বলি এখান থেকে শিয়ালদার দূরত্ব 11, শিয়ালদার দূরত্ব 11 মানে কি 11 মিটার, 11 সেন্টিমিটার, 11 কিলোমিটার, না 11 মাইল, কি তাহলে এই যে শুধু 11 সংখ্যাটা, এটার কোনো মানে দাঁড়ায় না। তাহলে এগুলোর জন্য আমাকে মাপ শিখতে হবে। আবার সবগুলোকেই কি মাপা যায়? সবকে তো মাপতে পারবো না। মাপতে গেলে কিভাবে মাপবো? তাহলে এই সমস্ত কিছু নিয়ে আমরা এই পরিমাপ চ্যাপ্টারটাকে পড়বো। এইটার সাথে 9 এর পার্থক্যটা কি? এইটা তোমাদের একটা সরকার প্রদত্ত বই ছিল, এবং সরকার প্রদত্ত বইটাকে আমরা আগে রিডিং পড়াতাম, তারপর তার ব্যাখ্যা দিতাম। এখানে আর নাই, এখানে সরকার প্রদত্ত কোনো বই নাই, সরকার প্রদত্ত একটা সিলেবাস দিয়ে দিয়েছে যে পরিমাপের আওতায় তোমাকে 9 এ এগুলো পড়াতে হবে। এবার এর ওপর ভিত্তি করে বিভিন্ন প্রকাশনী বিভিন্ন বই লিখেছে, যেমন প্রান্তিক প্রকাশনী, ছায়া প্রকাশনী, যে হোক ABCD XYZ কোনো প্রকাশনী, তারা এরকম বই লিখে গেছে। এবার আমাদের বিভিন্ন স্কুল এরকম কিছু প্রকাশনীর লেখা বইগুলোকে চয়েস করেন। যেমন আমাদের কোনো স্কুল ছায়া প্রকাশনী নেয়, কেউ নিতে পারে ভট্টাচার্য ব্রাদার্সের, কেউ পারুলের বই নিতে পারেন, বিভিন্ন সাঁতরা, বিভিন্ন রকম। এবার আমি কি করব না, তো আমাকে তো সব বই পড়ে বুঝতে হবে, কারণ আমার কাছে এখানে পড়বে কেউ মহাকালী, কেউ বেলঘরিয়া, কেউ সর্বমঙ্গলা, কেউ সারদা, বিভিন্ন জায়গা থেকে। আবার ইউটিউবে দেখলে সে বিভিন্ন জায়গার স্কুল। তো আমাকে ওভারঅল সবকিছু পড়ে তারপর এখানে আসতে হয়, বোঝাতে হয়। সেই জন্য আমি অনেকগুলো বই পড়ে বসেছি এখানে বোঝানোর জন্য। সেই জন্য তোমাদের হাতে আমি একটা এরকম স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে দিয়েছি, যে স্টাডি ম্যাটেরিয়ালটার মধ্যে মোটামুটি সব বইয়ের প্রায় কম্বিনেশন দেওয়া আছে। কোনো বই থেকে সেরকম ভাবে কপি নয়, বাট হ্যাঁ কালেক্টেড, কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে, নিজে টাইপ করা হয়েছে, কোনো জায়গার ছবি দেওয়া হয়েছে, যেমন পেরেছি আমি চেষ্টা করে এটাকে একটা বানিয়েছি পারফেক্ট স্টাডি ম্যাটেরিয়ালের মতো। তো বসো, রেখে দাও ওখানে। তো তোমরা সারা বছর এটাই পড়বে, কিন্তু স্পেশালি কিছু স্কুল আমি ক্লাসের শুরুতে বলে দিলাম, তারা কিন্তু স্কুল প্রদত্ত বইকে ফলো করবে, না হলে কিন্তু বড় রকমের কেস খাবে। তো কেস খাওয়া থেকে বাঁচতে গেলে এটাই করবে। চলো তাহলে আমরা পরিমাপ দিয়ে শুরু করছি আজকে ক্লাস। ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পারছি ক্লাসটা কিরকম হবে। তো চলো, তো আমরা প্রথমে পড়বো ভৌত রাশি, পরিমাপ চ্যাপ্টারের আন্ডারে। মাথায় রাখবে এখানে চ্যাপ্টারের নাম থাকবে, আর এগুলো সব হেডিং এ তুলবে, মানে এগুলো আমি পড়াচ্ছি। তো পরিমাপের আন্ডারে আমি এখন পড়াবো ভৌত রাশি। ভৌত রাশি কাকে বলে? তো যে সমস্ত রাশিকে পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ভৌত রাশি। আমি যা পড়াবো সেটা তোমরা খাতার মধ্যে টুকটুক করে নোট ডাউন করতে পারো। কারোর যদি মনে হয় স্টাডি ম্যাটেরিয়াল স্যার পেন্সিল আমি পাশে পাশে একটু নোট ডাউন করে নেবো, আপনি তো এগুলো পড়াচ্ছেন ওখানে আন্ডারলাইন করে নেবো, তুমি তোমার মতো করে বোঝো, তোমার মতো করে লেখো। আমি যা বোঝাচ্ছি সেটা বুঝো, নিজের ভাষায় লেখো। আমি কি বলতে পারছি? আমি যা বোঝাবো আমার মতো নয় যে আমি এই ভাষা বলে দিলাম, চলো এইটাকে রাট্টা মারো, তোতা পাখির মতো মুখস্থ করো, আমি ওটা বলছি না। তুমি ফিজিক্যাল সায়েন্স বোঝো, বুঝে নিজের ভাষায় লেখো, কোনো ব্যাপার নাই, ঠিক আছে? তো ভৌত রাশি জিনিসটা কি না, তো সিম্পল কথা, এটা মাপ জানতে হবে যে পরিমাপ যোগ্য। তাহলে যে সমস্ত রাশিকে আমরা পরিমাপ করতে পারবো, তাহলে পরিমাপ যোগ্য রাশিকেই আমরা কি বলবো? ভৌত রাশি। তাহলে এটা সিম্পল, আমার কথা চলে এলো পরিমাপ যোগ্য রাশি। যে সমস্ত রাশিকে তাহলে মাপা যায় নাকি, যে সমস্ত রাশিকে পরিমাপ করতে পারবো তাদেরকে কি বলবো ভাই? পরিমাপ যোগ্য রাশি বা ভৌত রাশি। তাহলে যাদেরকে তুমি পরিমাপ করতে পারবা তাদেরকে কি বলবা? ভৌত রাশি। সিম্পল কথা, ভৌত রাশি হয়ে গেল। যেমন তুমি কি মাপতে পারবা? তোমার হাইট, তুমি তোমার উচ্চতা মাপতে পারবা, হ্যাঁ স্যার পরিমাপযোগ্য রাশি। উচ্চতা তাহলে কি রাশি হয়ে যাবে? ভৌত রাশি। যেমন তুমি তোমার ওজন মাপতে পারবা, তোমার ওজন, তাহলে ওজন কি রাশি হয়ে যাবে স্যার? ভৌত রাশি। যেমন তোমার বয়স, তুমি তোমার বয়স মাপতে পারবা, ভৌত রাশি। তাহলে এগুলোকে সব আমরা মাপতে পারবো বলে এগুলো কি রাশি হয়ে যাবে স্যার? ভৌত রাশি। কিন্তু ভাবো তোমার মা তোমাকে কতটা ভালোবাসে, বা তুমি তোমার বন্ধুকে কতটা ঘৃণা করো, সেটা তুমি কোনোদিনও মাপতে পারবে না, তাই না? তুমি তোমার বন্ধুর জন্য কতটা জ্বলছো, তুমি সেটাও মাপতে পারবে না। দেখছো সামনে দুজন আছে বসে, আমি একা বসে আছি, কিন্তু জ্বলছো তুমি, বাট তুমি সে জায়গায় বলতে পারছো না। তাহলে এইগুলোকে আমরা বলবো পরিমাপযোগ্য রাশি নয়। তাহলে সমস্ত রাশিকে তুমি মাপতে পারবে না ভাই। তুমি কতটা নিষ্ঠুর, কি করে মাপবো আমার নিষ্ঠুরতা, তাই না? আমি তো সুন্দর চিকেন মাটন খেয়ে ফেলছি, তো আমি কতটা নিষ্ঠুর আমি বুঝতে পারছি না। তো কিছু রাশিকে মাপা যায়, কিছু রাশিকে মাপা যায় না। যে সমস্ত রাশিকে মাপতে পারবা ভাই পরিমাপযোগ্য রাশি। যেমন ভালোবাসা তুমি মাপতে পারবে না, যে আমি তোমাদেরকে কতটা ভালোবাসি, আমি এতটা ভালোবাসি, কি বলবো? আমি এতটা ভালোবাসি, আমি এক আলোক বর্ষ তোমাকে ভালোবাসি, তাই না? ডায়লগ আছে না গানের, এক আলোক বর্ষ, আলোক বর্ষ ভালোবাসা। তাহলে ঠিক আছে, আমি এক গ্যালাক্সি ভালোবাসা মাপি। তো এইভাবে তো কনভারসেশন চলতে থাকবে, উই ক্যানট সি অ্যাবাউট দ্যাট। সো ওগুলোকে আমরা মাপতে পারবো না, তাই না? আমরা ওগুলোকে মাপতে পারবো না। সেজন্য সমস্ত রাশিকে কিন্তু মাপা যায় না। যেগুলোকে মাপা যাবে সেগুলো ভৌত রাশি, আর সেগুলোকে নিয়ে আমরা পড়াশোনা করব। তার জন্য এখানে দয়া করে বলে নিও না স্যার ভালোবাসা মাপার একক কি হয়। আমরা তো লাভ ক্যালকুলেটর দেখি মোবাইলে আছে, যে ক্যালকুলেট করি আমার বন্ধু আমাকে কতটা ভালোবাসে, দেখি -25% আসছে, ওরকম নয়। হ্যাঁ, তো ইটস নট লাইক দ্যাট। ওকে,
প্লিজ। ওকে, সো বেসিক্যালি আমরা পরিমাপযোগ্য রাশির কথা বলছি, যেগুলো মাপতে পারবো। এবার পরিমাপযোগ্য রাশি মানে কি রাশি হলো স্যার? ভৌত রাশি। ভৌত রাশিকে দেখা যায় যে ভৌত রাশিকে আমরা যদি দেখি, তো ভৌত রাশির কোন রাশির দিক থাকে, কোন রাশির দিক থাকে না। তো যে সমস্ত রাশির দিক থাকে তাদেরকে আমরা বলি কি স্যার? ভেক্টর রাশি। তাহলে এদেরকে বলবো ভেক্টর রাশি। এটা ক্লাস 8-এ বোধহয় বলিয়েছিলাম প্রথম দিকে। আর কিছু কিছু রাশির স্যার দিক থাকে না, তাদেরকে কি বলি স্যার? স্কেলার রাশি। তাহলে স্কেলার আর ভেক্টর রাশি আই হোপ বোঝাতে পারলাম। যে সমস্ত রাশির দিক থাকে শুধুমাত্র এটুকু জানবো, তাদেরকে বলে ভেক্টর রাশি। যাদের মধ্যে দিক নাই স্যার তারা স্কেলার রাশি। শুধু এটুকু জেনে রাখো, ভেক্টরের ডেফিনিশন আমরা অন্যভাবে দেবো, আমরা অন্যভাবে ভেক্টর রাশি কি বলে সেটা ডেফিনিশন দেবো। তাহলে কিছু রাশির দিক আছে, কিছু রাশির দিক নাই, ভেক্টর স্কেলার রাশি, তাই না? এছাড়াও এটা হলো দিক অনুসারে, এটা কি অনুসারে স্যার? দিক অনুসারে। কিন্তু ভৌত রাশিকে যদি গঠন অনুসারে দেখো, যদি গঠন অনুসারে দেখো, তাহলে এটাও আবার দু প্রকারের হয়। তাহলে ভৌত রাশি অ্যাকচুয়ালি ক প্রকারের হলো স্যার? 4 প্রকারের। দুটো দিক অনুসারে আর দুটো কি অনুসারে স্যার? গঠন অনুসারে। গঠন অনুসারে ভৌত রাশি বা দু প্রকার। একটাকে বলা হয় স্যার মৌলিক রাশি, মৌলিক, বা এটাকে তুমি ভাবতে পারো প্রাথমিক। তাহলে মৌলিক বা এটাকে ভাবতে পারো প্রাথমিক। আর একটা কি রাশি হবে স্যার? আর একটা হবে লব্ধ রাশি, আর একটা হবে লব্ধ রাশি। তাহলে গঠন অনুসারে ভৌত রাশি দু রকমের হবে, একটা হবে স্যার মৌলিক রাশি বা প্রাথমিক রাশি। আর যদি তুমি দেখো যে দিক অনুসারে, একটা হবে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। তাহলে এই 4 রকমের ভৌত রাশি আমরা এখানে পেলাম। এবার এই 4 রকমের ভৌত রাশি আমাদেরকে পড়তে হবে। কোনটা স্কেলার রাশি, কোনটা ভেক্টর রাশি, কোনটা ভৌত মৌলিক, কোনটা লব্ধ, এগুলো সব আমাদেরকে পড়তে হবে। আমরা এগুলো সব পড়বো এক এক করে। ক্লিয়ার হচ্ছে বুঝতে পারলাম? তাহলে আমরা যদি ভৌত রাশিকে দেখি, তাহলে ভৌত রাশির দিক অনুসারে ক প্রকারের? দীপ্তিকণা? 2 প্রকারের, একটা স্কেলার আর একটা ভেক্টর। আর গঠন অনুসারে ক প্রকারের? 2 প্রকারের, একটা কি? তাহলে আমরা এক এক করে পড়ি। প্রথমে স্কেলার ও ভেক্টর রাশি বলি। তো স্কেলার ও ভেক্টর রাশি কাকে বলে? তো প্রথমে স্কেলার নিয়ে পড়ি। স্কেলার রাশি, না তো দেখো স্কেলার রাশি কাকে বলে? না তো যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে, দিক নাই। মান আছে, দিক নাই। তাহলে যে সমস্ত রাশির মান আছে, দিক নেই, তাদেরকে আমরা কি বলবো স্যার? স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশির সঙ্গে এই দুটো কথা থাকতে হবে, মান আছে, দিক নাই। তাহলে যে সমস্ত রাশির শুধুমাত্র কি আছে? মান আছে কিন্তু দিক নেই। তাহলে যে সমস্ত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক নেই, তাদেরকে কি বলবো আমরা? স্কেলার রাশি। তাহলে মান আছে, দিক নেই, এরকম রাশিকে কি বলবো তুমি? স্কেলার রাশি। যেমন স্কেলার রাশির উদাহরণ তুমি নাও কতগুলো। তাহলে যদি আমরা উদাহরণ দিই, তাহলে উদা কি হতে পারে? সো উদাহরণ কি হতে পারে? যেমন ধরো তুমি দৈর্ঘ্য, কোনো কিছু দৈর্ঘ্য মাপছো, তার দিক নাই, দৈর্ঘ্য মাপছো। যেমন তুমি আয়তন মাপছো, আয়তন মাপছো। যেমন তুমি ভর মাপছো, যেমন তুমি সময় মাপছো। এরকম করে অনেক রাশি হয় যেগুলোকে মাপা যায়, তার কোনো দিক থাকে না। তাই এগুলোকে বলবো আমরা সব স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি মানে কি হবে? দৈর্ঘ্য, আয়তন, ভর, সময়, এরকম অনেক রাশি আছে যাদের দিক নাই, তাদেরকে আমরা কি বলছি? স্কেলার রাশি। তাহলে ওটা হলো স্কেলার রাশি। স্যার তাহলে ভেক্টর রাশি কাকে বলে? ভেক্টর রাশি, এবার ভেক্টর রাশির সংজ্ঞায় আসি আমি। ভেক্টর রাশি কাকে বলে? তাহলে ভেক্টর রাশি কাকে বলে স্যার? না তো স্যার যে সমস্ত রাশির মান আছে, মান ও দিক আছে নাকি? তাহলে যে সমস্ত রাশির মানও আছে আবার কি আছে? দিকও আছে, তারাই কি ভেক্টর? না। শুধু মান আর দিক থাকলেই যে ভেক্টর হবে তার কোনো মানে নাই। তাহলে আর একটা জিনিস থাকতে হবে কি? তাহলে যাদের মান ও দিক আছে আর যারা ভেক্টর বীজগণিত মেনে চলে, ভেক্টর বীজগণিত, তাহলে যে সমস্ত রাশির মান ও দিক আছে এবং যারা ভেক্টর বীজগণিত মেনে চলে তাদেরকে কি বলবো আমি স্যার? ভেক্টর রাশি। তাহলে যে সমস্ত রাশির মান ও দিক আছে এবং যারা কি চলে স্যার? ভেক্টর বীজগণিত মেনে চলে, তাদেরকে কি বলবো স্যার? ভেক্টর রাশি। উদাহরণ দিচ্ছি, স্কেলার রাশি ভাবো। আচ্ছা ভাবো তোমার বয়স 2 বছর আগে ছিল 2, তাহলে এখন কত হলো স্যার? 2 + 2 কত হয়ে গেল স্যার? 4 বছর। হ্যাঁ না না বলো, সিম্পল কথা স্যার। আগে 2 বছর ছিল, এখন 2 বছর হলো 4 বছর, কত সুন্দর যোগ করে নিলাম। কারণ এখানে কোনো দিক আছে স্যার? না, কোনো দিক নাই। তাহলে এটাকে বলছি আমরা সাধারণ বীজগণিত। কি বলছি? সাধারণ বীজগণিত। তাহলে সাধারণ বীজগণিতে কোনো দিক থাকে না, সাধারণ বীজগণিতে কোনো দিক থাকে না স্যার, নরমাল যোগ করা যায়। সাধারণ বীজগণিতে কোনো দিক থাকে না, নো দিক, কোনো দিক থাকে না। হ্যাঁ, কোনো দিক থাকে না, নো দিক, কোনো দিক থাকবে না এখানে। সাধারণ বীজগণিত নরমাল যোগ করছো, তাই না? নরমাল যোগ। তুমি বাংলায় কত পেয়েছো? 50, অঙ্কে কত পেয়েছো? 2 দিয়ে যোগ করে কত হলো? 52। তাহলে টোটাল তুমি 52 পেলে। তাহলে এই যে আমরা যোগ করতে পারছি নরমাল, 50-এর সাথে 2 পেলে দিয়ে 52 হলো। তাহলে এইটাকে বলছি আমরা কত? নরমাল যোগ। এটাকে বলছি আমরা কি? সাধারণ বীজগণিত।
এটাকে বলছি সাধারণ বীজগণিত। কিন্তু তুমি একটা কথা ভাবো তো, তুমি একটা কথা ভাবো, ভেক্টর রাশির কি আছে, মান আর দিক আছে। তাহলে মান আর দিক আছে মানে আমি ধরো প্রথমে পূর্ব দিকে গেলাম, পূর্ব দিকে গেলাম 2 মিটার, তাহলে 2 মিটার পূর্ব দিকে গেলাম স্যার। তাহলে 2 মিটার কোন দিকে গেলাম স্যার, 2 মিটার পূর্ব, লিখলাম 2 মিটার পূর্ব দিকে গেলাম। আর স্যার কি করলাম, এই 4 মিটার উত্তরে গেলাম, তাহলে 4 মিটার স্যার উত্তরে গেলাম। এবার এদের যোগ করব কি করে, কারণ 2 মিটার 4 মিটার তো 6 মিটার হয় স্যার। তাহলে আমি কি 6 মিটার গেলাম না, আমি তো এখান থেকে এখানে গেলাম, তাহলে আমি এখানে ছিলাম এখানে গেলাম। তাহলে এবার উত্তরের সাথে পূর্বকে কি করে যোগ করবো আমি, আর যোগ হবে না, তাহলে আমরা এখানে আর যোগ করতে পারবো না। সেই জন্য এই যোগটা করতে গেলে আমাকে নতুন একটা বীজগণিত দরকার, তার নাম কি হবে, ভেক্টর বীজগণিত। সেই জন্য দিককে যোগ করার জন্য নতুন বীজগণিত দরকার পড়লো, তার নাম কি বললাম আমরা, ভেক্টর বীজগণিত। সেই জন্য ভেক্টর রাশি নর্মাল বীজগণিত মানবে না, কি বীজগণিত মানবে, ভেক্টর বীজগণিত। তাহলে ভেক্টর রাশি কাদের বলা হয়, যে সমস্ত রাশির মান আছে আবার দিক আছে এবং যারা কি মানে স্যার, ভেক্টর বীজগণিত মানে, তাদেরকে বলবো আমরা কি, ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশিকে কিভাবে বোঝানো হয়, তাহলে ভেক্টর রাশিকে বোঝাতে গেলে আমরা মাথার মধ্যে একটা অ্যারো চিহ্ন দ্বারা বোঝাই। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমি বলছি এ ভেক্টর, এবার এ ভেক্টর লিখতে গেলে তো অনেক কষ্ট করতে হবে, সেজন্য এই এ ভেক্টরটাকে আমরা এইভাবে লিখি, এ মাথার উপর একটা তীর। তারপরে কোনো জায়গায় মাথার উপর তীর আছে মানে সেটাই কি হয়ে যাবে স্যার, ভেক্টর। সেটার মাথায় তীর আছে মানে ভেক্টর। দেখো এটা তিনটা চিহ্ন দিয়ে ভুল করি নিয়ে, এটাকে বলে ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, নাকি রে, এটাও যা এটাও তা, ঠিক আছে। তাহলে এ ভেক্টরকে আমরা এ মাথার উপর অ্যারো দিয়ে লিখতে পারছি, এ ভেক্টরকে মাথার উপর অ্যারো দিয়ে লিখতে পারছি, ঠিক আছে, বোঝাতে পারছি আমরা। তাহলে এ ভেক্টরকে কি লিখতে পারছি, মাথার উপর অ্যারো দিয়ে আমরা এ ভেক্টরকে লিখতে পারছি। এইভাবে ভেক্টরকে লেখা যায়। তাহলে নর্মালি এভাবে ভেক্টরকে লিখবো। যেমন ধরো আমরা তাহলে যদি বলি 2 মিটার পূর্ব দিকে গেছি, তার মানে এটাকে যদি লিখি এ ভেক্টর, তাহলে এ ভেক্টর মানে কত হবে স্যার, 2 মিটার পূর্ব। আর এটাকে যদি লিখি বি, তাহলে এটা কি লিখবো স্যার, বি ভেক্টর মানে 4 মিটার উত্তর। তাহলে এদের যোগফল কত হবে না, তো এদের যোগফল হবে স্যার এ ভেক্টর প্লাস কত লিখবো, বি ভেক্টর। এবার এটা কত হবে তুমি জানো না, কেন জানো না, কারণ 9-এ তোমাকে শেখানো হবে না, এটা কোন ক্লাসে শেখানো হবে যোগ বার করা, 11-এ। সেজন্য 11-এ এই ভেক্টর নামক একটা চ্যাপ্টারই আছে এবং সেই চ্যাপ্টারটার পাতার সংখ্যা হচ্ছে 75। তাহলে এইটা তোমাদের বইয়ের মতো একটা চ্যাপ্টার, তাহলে 75 পাতার একটা চ্যাপ্টার ভেক্টর পড়তে হবে, বুঝতে পারছো, যেখানে শুধুমাত্র আমি এখানে কি পড়ছি, ভেক্টর রাশি কাকে বলে। তার মানে তুমি চুল্লু ভর জায়গায় আছো, চুল্লু ভর মানে বোঝো তো এই জায়গাটা, এটাকে বলে চুল্লু, কাইন্ড অফ চুল্লু ভর পানি দিয়ে হঠাৎ করে তোমাকে এরকম সমুদ্র ফেলে দেবে, যা জিলে আপনি জিন্দগি, সায়েন্স নিয়েছিস, তাই না, এরকম ভাবে বলা হয়। তো বেসিক্যালি আমরা ভেক্টর কাকে বলে পড়ছি, আর ওখানে পড়বো ভেক্টর সম্বন্ধে একটা চ্যাপ্টার, ক্যান ইউ ইমাজিন দিস। তো এইভাবে আমরা এ ভেক্টরকে লিখবো। তাহলে ধরো এটা একটা ভেক্টর, এটার নাম আমি কি লিখলাম, এ ভেক্টর। এটা একটা ভেক্টর, এর নাম কি লিখলাম, ধরো বি ভেক্টর। তাহলে এদের যোগ কত হবে স্যার, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার ভাবো এটা একটা ভেক্টর স্যার এ ভেক্টর, আর এটা একটা ভেক্টর স্যার বি ভেক্টর, বলো তো দুটোর মধ্যে পার্থক্য কি। স্যার দেখুন একটা এইদিকে যাচ্ছে একটা এইদিকে যাচ্ছে, তাহলে দুটো ভেক্টরের দেখো একটা দিকটাকে যদি পজিটিভ, এই দেখা পজিটিভ ধরো, এটা কি হবে স্যার নেগেটিভ, আর এইটাকে যদি পজিটিভ ধরো এটা কি হবে নেগেটিভ। তুমি যে কোনো একটাকে ধরে নাও, যে কোনো একটাকে ধরে নাও। তাহলে আমি এই দিকটাকে যদি বলি এ ভেক্টর, তাহলে এই দিকটা কি হবে স্যার অটোমেটিকলি মাইনাস বি ভেক্টর। এবার এদের যোগ করলে কি হবে স্যার, এ ভেক্টর প্লাস অফ মাইনাস বি ভেক্টর, মানে কত হয়ে যাবে, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এইভাবে তুমি ভেক্টরকে বাদ দিতে পারো, তাহলে ভেক্টর যোগ করতে পারবা, ভেক্টর বাদ দিতে পারবা, ভেক্টরকে গুণও করা যায়। ভেক্টর গুণ করা যায়, তার নিজস্ব নিয়ম আছে, ডট গুণফল আর ক্রস গুণফল। কি গুণফল বললাম দুটো নাম, ডট ও ক্রস। তাহলে ওগুলো অনেক বড় জিনিস, শেখাতে পারবো না এখন আমি। তো ডট ও ক্রস গুণফল দ্বারা আমি এই গুণগুলো করতে পারবো। এইগুলো সব হচ্ছে কি ভেক্টর বীজগণিত। দেখো যোগ করছি, বিয়োগ করছি, গুণ করব, সব করা যায়, সেই জন্য এটা আলাদা একটা বীজগণিত। ক্লিয়ার হলো ব্যাপারটা। আমি কি ভেক্টরের সাথে স্কেলারের পার্থক্যটা বোঝাতে পারলাম। তো যদি পার্থক্য বলতে হয় স্কেলার ভেক্টর রাশির মধ্যে, স্যার স্কেলারে শুধু মান আছে, ভেক্টরের মানও দিক আছে। স্কেলার সাধারণ বীজগণিত মানে, ভেক্টর ভেক্টর বীজগণিত মানে দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি হবে, দুটো স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার হবে। উদাহরণ দিচ্ছি, দুটো যে কোনো স্কেলার রাশি নাও, যে কোনো দু স্কেলার রাশি। আচ্ছা ধরো একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, ঠিক আছে, দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এই দুটো রাশি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, এদের আবার যদি তুমি ভেক্টর থাকে এটা ভেক্টর হয়ে যাবে। ছাড়ো বাদ দাও, আমি অন্য দিয়ে বোঝাচ্ছি, অন্য দিয়ে বোঝাচ্ছি। ধরো তো দুটো যে কোনো আমরা যদি স্কেলার রাশি নিই, তাহলে স্কেলার রাশি কি হচ্ছে, একটা স্কেলার রাশি ধরো সময়, স্কেলার রাশি কি হচ্ছে সময়। আর ধরো একটা স্কেলার রাশি নিচ্ছি আমরা দূরত্ব, দৈর্ঘ্য যেটাকে বলেছিলাম। তাহলে দূরত্ব, তাহলে দূরত্ব কি রাশি স্যার,
না তো দূরত্ব তো স্যার স্কেলার রাশি। আর সময় কি রাশি স্যার? স্কেলার রাশি। তাহলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করছি, দুটোই কি স্কেলার রাশি? হ্যাঁ না বলো? তাহলে স্কেলার রাশিকে যদি স্কেলার রাশি দিয়ে গুণ বা ভাগ করা হয়, তাহলে যে ভাগফলটা পাবা সেটাও স্কেলার রাশি হবে। দূরত্ব বাই সময়কে আমরা কি বলি বলতো? দ্রুতি। কি বলা হয়? দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। ক্লাস 7-এ পড়েছে সম্ভবত দ্রুতি। এই দ্রুতিটাও কি রাশি হবে তাহলে স্যার? স্কেলার রাশি। তাহলে দুটো স্কেলার রাশি মিলে সর্বদা কি হবে? স্কেলার রাশি তৈরি হয়। আমি কি বলতে পারলাম? দুটো স্কেলার রাশি মিলে সর্বদা কি রাশি তৈরি হবে? তাহলে এখান থেকে একটা পয়েন্ট কথা আমরা লিখে নিতে পারবো যে দুটি স্কেলার রাশি সর্বদা স্কেলার রাশি তৈরি করে। তাহলে দুটি স্কেলার রাশি সর্বদা স্কেলার রাশি তৈরি করে। কিন্তু দুটো ভেক্টর রাশি স্কেলার অথবা ভেক্টর রাশি তৈরি করতে পারে। দুটো রাশি স্কেলার বা ভেক্টর রাশি তৈরি করতে পারে। উদাহরণ দিচ্ছি যেমন ধরো দুটো ভেক্টর রাশি আমরা চয়েস করছি। যেমন ধরো আমরা যদি প্রয়োগ করি বল হচ্ছে একটা ভেক্টর রাশি। বল কি রাশি? ভেক্টর রাশি। এবার তুমি বলবে স্যার বল কি করে ভেক্টর রাশি? আস্তে আস্তে শিখবো। আমি বলছি বল ভেক্টর রাশি মানে ধরে চলো যে বল ভেক্টর রাশি। তাহলে বল আমি কি বললাম? একটা ভেক্টর রাশি। আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে বলও ভেক্টর রাশি, আর কি হচ্ছে? সরণও ভেক্টর রাশি। এবার বলের সাথে সরণ গুণ করা মানে কি? ভেক্টরের সাথে ভেক্টর গুণ করা। হ্যাঁ না বলো? তাহলে বলের সাথে সরণ গুণ করলেন মানে কি স্যার? ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলেন। তাহলে দেখা যাচ্ছে বলের সাথে সরণ গুণ করছি মানে ভেক্টরের সাথে ভেক্টর গুণ করছি, কিন্তু বলের সাথে সরণ গুণ করলে তুমি পাবা কার্য। কি পাবা তুমি? কার্য কি রাশি? না তো স্যার কার্য হচ্ছে স্কেলার রাশি। তাহলে দেখো তো দুটো ভেক্টরকে গুণ করলে কি রাশি পাওয়া যায়? স্কেলার রাশি পাওয়া যাচ্ছে স্যার। দুটো স্কেলার রাশিকে গুণ করলে কি পাওয়া যাচ্ছে স্যার? দুটো ভেক্টর রাশিকে গুণ করলে স্কেলার রাশি পাওয়া যাচ্ছে স্যার। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমরা এখানে স্পষ্ট ভাষায় দেখতে পাচ্ছি যে দুটো স্কেলার রাশিকে গুণ করলে, ভেক্টর রাশিকে গুণ করলে আমরা স্কেলার রাশি পাচ্ছি। কিন্তু দেখো এখানে কি হচ্ছে? দুটো স্কেলারকে গুণ করলে সর্বদা কি হচ্ছে? স্কেলারই পাচ্ছি। তাহলে দুটো ভেক্টরকে গুণ করলে কখনো স্কেলার পাবে, আবার দুটো ভেক্টরকে গুণ করলে কখনো কি পাওয়া যায়? ভেক্টর পাওয়া যায়। কিন্তু দুটো স্কেলারকে গুণ করলে সর্বদা কি পাবা তুমি? আমি কি বলতে পারলাম পার্থক্যটা? তাহলে এইটা হচ্ছে পার্থক্য, যে স্কেলারের সাথে স্কেলার গুণ করলে স্কেলারই পাবা, কিন্তু ভেক্টরের সাথে ভেক্টর গুণ করলে স্কেলারও পেতে পারো, আবার কি পেতে পারো? ভেক্টরও পেতে পারো। পার্থক্যটা বুঝতে পারছি ব্যাপারটা আমি? তাহলে এইখানে আমরা পার্থক্যটা পেয়ে গেলাম স্কেলারের সাথে ভেক্টরের। তাহলে স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য জিনিসটা কি, সব কি বোঝাতে পারলাম? কারো কোনো জায়গায় ডাউট আছে বলতে পারবো? কারো কোনো জায়গায় ডাউট আছে আমাকে বলতে পারো? ক্লিয়ার হচ্ছে সবার ক্ষেত্রে স্কেলার ভেক্টর? তাহলে স্কেলার রাশি ভেক্টর রাশি কি বোঝাতে পারলাম? তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি বোঝাতে পারলাম। এবার প্রবাহ মাত্রা নিয়ে একটু আলোচনা করি। প্রবাহ মাত্রা জিনিসটা কি? না তো প্রবাহ মাত্রা কি হয়? ধরো তুমি একটা ব্যাটারি নিয়েছো, একটা ব্যাটারি, ভালো করে বুঝবো, একটা ব্যাটারি নিয়েছো। এটা ব্যাটারি এরকম ভাবে দেখতে লাগে, এই দিকটা প্লাস হয়, এই দিকটা কি হয় স্যার? মাইনাস। এবার ব্যাটারির প্লাস মাইনাস মানে আমি যদি এখান থেকে একটা তার কানেক্ট করি, ধরো এখান থেকে আমি একটা তার কানেক্ট করলাম, ভালো করে বুঝবো, এখানে একটা তার দিয়ে এখানে একটা বাতি জ্বালানোর চেষ্টা করছি, তাহলে ভালো করে বুঝবো। তোমরা বিভব পড়েছিলে, মনে পড়ছে? তাহলে বিভব, এটা পজিটিভ বিভব, এটা কি হচ্ছে? নেগেটিভ বিভব। পজিটিভ নেগেটিভ বিভবের মধ্যে তড়িৎ প্রবাহ হয়। আর তড়িৎ প্রবাহ সর্বদা এরকম হবে, সবসময় পজিটিভ থেকে কোন দিকে যাবে স্যার? নেগেটিভের দিকে। তাহলে প্রবাহ মাত্রার কি একটা দিক আছে? হ্যাঁ না বলো তো? তাহলে স্যার প্রবাহ মাত্রা তো দিক আছে, কেন? ও সর্বদা কোন দিক থেকে যাচ্ছে? পজিটিভ থেকে কোন দিকে যাচ্ছে স্যার? নেগেটিভে। তাহলে প্রবাহ মাত্রা সর্বদা পজিটিভ থেকে কোন দিকে যাচ্ছে? নেগেটিভে। তাহলে প্রবাহ মাত্রা তো দিক আছে। আর একটু আগে আমরা কি বলেছিলাম? ভেক্টর রাশি তারাই হবে যাদের কি থাকবে স্যার? দিক থাকবে, মান থাকবে। দিক থাকবে প্লাস কি থাকবে? মান থাকবে। তাহলে দিক আর মান তো এখানে স্যার আছে, তাহলে এটা কি একটা ভেক্টর রাশি? না। প্রবাহ মাত্রা কি রাশি হবে? স্কেলার। স্যার কেন স্কেলার রাশি হলো? এ তো দিক আছে, দিক থাকলেই তো আমরা জানি স্কেলার রাশি হয় না। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে ভেক্টর রাশি হতে গেলে শুধু মান ও দিক থাকলে হবে না, ভেক্টর বীজগণিত মানতে হবে। প্রবাহ মাত্রা এ বেটা ভেক্টর বীজগণিত মানে না, এ নরমাল যোগ হয়, তাই প্রবাহ মাত্রা সাধারণ বীজগণিত মানে। তাহলে প্রবাহ মাত্রা সাধারণ বীজগণিত মেনে চলে, ভেক্টর বীজগণিত মেনে চলে না। তাহলে ভেক্টর বীজগণিত মেনে চলে না। তাহলে প্রবাহ মাত্রা কি হচ্ছে স্যার? সাধারণ বীজগণিত মানে, ভেক্টর বীজগণিত মানছে না। তাহলে যাদের মান ও দিক আছে কিন্তু তারা ভেক্টর বীজগণিত মানছে না, তাহলে তারা ভেক্টর রাশি হবে না। তাহলে একটা কথা বোঝাতে পারলাম যে কোনো একটা রাশি ভেক্টর রাশি হতে গেলে কি কি লাগবে স্যার? মান লাগবে,
দিক লাগবে, আর কি লাগবে? ভেক্টর বীজগণিত লাগবে। তিনটে হলে তবেই ভেক্টর। দেখো প্রবাহ মাত্রার মান আছে, তাহলে প্রবাহ মাত্রার মান আছে, কি আছে? দিক আছে, শুধু ভেক্টর বীজগণিত সে মানছে না বলেই কি আমরা প্রবাহ মাত্রাকে স্কেলার রাশি বলবো, ভেক্টর রাশি বলবো না। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? তাহলে যদি কোশ্চেন দেয় কোনোদিনও যে প্রবাহ মাত্রা স্কেলার রাশি না ভেক্টর রাশি, পারবো লিখতে? প্রবাহ মাত্রা কি রাশি হবে? স্কেলার রাশি। কেন রাশি হবে স্কেলার? কারণ সে ভেক্টর বীজগণিত মেনে চলে না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি? ঋদ্ধিমা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? লাস্ট বেঞ্চ ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো? তালে তালে হ্যাঁ না মেলাবে না। যদি মনে হয় যে না বুঝতে পারোনি আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে, কোনো ব্যাপার না। এরা 8 থেকে আমার কাছে পড়ছে বলে এরা জানে যে আমি মুখের পরের লাইনটা কি বলবো। হ্যাঁ, এরা মোটামুটি আমার বোঝে। যারা নতুন ভর্তি হয়েছে তারা আমাকে বলবে যে স্যার যেটা বুঝলাম না আরেকবার বলবেন। যদি আমার মনে হয় কোনোদিন ফাস্ট পড়িয়ে দিচ্ছি, আমি খুব স্লো পড়াচ্ছি যদি বা যদি মনে হয় যে ফাস্ট বলছি আমাকে বলবে, হ্যাঁ কোনো ব্যাপার নাই, ঠিক আছে? এত পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে আমরা স্কেলার ভেক্টর পড়লাম। তাহলে ভৌত রাশির মধ্যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি তো পড়ে নিলাম। পড়ে রইলো কি স্যার? তাহলে মৌলিক রাশি আর লব্ধ রাশি। কিছু কিছু রাশি আছে যেগুলো একে অপরের উপর নির্ভর করে না বা কোনো জায়গা থেকে তৈরি হয়নি। কি বললাম? কিছু কিছু রাশি আছে যারা একে অপরের উপর নির্ভর করে না এবং কোনো কিছু থেকে তৈরি হয়নি, বরং এদের থেকে অন্য রাশিগুলো তৈরি হয়, তাদেরকে বলা হয় মৌলিক রাশি। মৌলিক মানে বুঝতে পারছো? ফান্ডামেন্টাল। তাহলে মৌলিক রাশি কোনগুলো স্যার? তাহলে এই রাশিগুলো কোনো কিছু থেকে তৈরি হয়নি নাকি? কোনো রাশি থেকে তৈরি হয়নি। হ্যাঁ না না বলো, কোন রাশি থেকে তৈরি হয়েছে? না স্যার। এরা কি একে অপরের উপর নির্ভর করে স্যার? না স্যার। তাহলে একে অপরের উপর নির্ভর করে না, একে অপরের উপর নির্ভর করে না। আর এর থেকে কি অন্য রাশি তৈরি হয় স্যার? তাহলে এর থেকে কি হয়? অন্য রাশি তৈরি হয়। এর থেকে অন্য রাশি কি হয় স্যার? তৈরি হয়। তাহলে এই যাদের মধ্যে এই গুণগুলো থাকবে তাদেরকে কি বলবা তুমি? মৌলিক রাশি। তাহলে এবার দেখো সংজ্ঞা কত সহজ হয়ে গেল। যে সমস্ত রাশি কোনো কিছু রাশি থেকে তৈরি হয়নি, একে অপরের উপর নির্ভর করে না এবং এই রাশি থেকে অন্য সমস্ত রাশি তৈরি হয়, তাকে কি বলবো? বল, আর কি ক্লিয়ার হলো? আর কি অসুবিধা বল? তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে মৌলিক রাশি কাদের বলবো? যে সমস্ত রাশি একে অপরের উপর নির্ভর করে না, যারা অন্য কোনো রাশি থেকে তৈরি হয়নি এবং এই রাশিগুলো থেকে আবার অন্যান্য সমস্ত রাশি তৈরি হয়, তাদেরকে কি বলা হয়? মৌলিক রাশি। আমি কি ক্লিয়ার হলো? তাহলে স্যার লব্ধ রাশি কি হবে বলো তো? বলো তো লব্ধ রাশি কি হবে? স্যার যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয়, তাহলে মৌলিক রাশি থেকে তৈরি, তাহলে যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। তাহলে যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদেরকে কি বলবা তুমি? লব্ধ রাশি। তাহলে যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদেরকে বলবো লব্ধ রাশি। তাহলে যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদেরকে কি বলা হয়? লব্ধ রাশি। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা সবাইকে? তুমি বুঝতে পেরেছো দেবস্মিতা, জানা? তাহলে যে সমস্ত রাশি মৌলিক রাশি থেকে তৈরি হয় তাদেরকে কি বলা হয়? লব্ধ রাশি। ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? সবাই কি বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? নতুন মেয়ে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা ছেলেরা সবাই? ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে মৌলিক রাশি লব্ধ রাশির কয়েকটা উদাহরণ দিন স্যার। যেমন মৌলিক রাশির কয়েকটা উদাহরণ লিখতে পারো তোমরা। তাহলে মৌলিক রাশির পরিমাণ বেশি হবে না লব্ধ রাশির পরিমাণ বেশি হবে বলতো? লব্ধ। কেন? মৌলিক রাশি তো কম হবে, এগুলো থেকে তো সব তৈরি হয়। তাই দেখা গেছে মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর আর সময়, প্রথম দিকে এই তিনটেকেই মৌলিক রাশি বলা হতো, আর এগুলো থেকে সব তৈরি হতো যারা, তারা কি হবে স্যার? লব্ধ রাশি। যেমন ধরো বেগ হতে পারে, ত্বরণ হতে পারে, বল হতে পারে, কার্য হতে পারে, এগুলো সব হবে কি স্যার? লব্ধ রাশি। তাহলে মৌলিক রাশি থেকে যে সমস্ত রাশি তৈরি হয় তাদেরকে আমরা কি বলছি স্যার? লব্ধ রাশি। যেমন ধরো এখানে কি লিখলাম? বেগ, ত্বরণ, বল, কার্য, এগুলো সব কি রাশি হবে ভাই? লব্ধ রাশি। কিন্তু দৈর্ঘ্য, ভর, সময় এগুলো কি রাশি হবে স্যার? মৌলিক রাশি। এগুলো কি রাশি হবে? মৌলিক রাশি। মৌলিক রাশির আরেকটা নাম কিন্তু প্রাথমিক রাশি। তাহলে মৌলিক রাশির আরেকটা নাম জেনে রাখবো আমরা, কি হয়? প্রাথমিক রাশি। হ্যাঁ, এটা মাথায় রাখবো, মৌলিক রাশির আরেকটা নাম হচ্ছে প্রাথমিক রাশি। পড়া খুব ভালো করে বোঝো, খুঁটিয়ে পড়াচ্ছি, প্রত্যেকটা লাইনকে ভেঙে ভেঙে পড়াচ্ছি। কোশ্চেনও কিন্তু এরকম ভেঙে ভেঙে করবো। হ্যাঁ, ওই লাইন থেকে থেকে কোশ্চেন করবো। তাই একদম যেমন করে ওষুধ খায় ওরকম করে
ওষুধ খাওয়ার মতো করে এটা গেলো, বোঝো। ক্লিয়ার? গেলো মানে মুখস্থ নয়, বোঝো। খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি আমি। ক্লিয়ার হয়েছে? এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি? মৌলিক রাশি আর কি বললাম আমি? লব্ধ রাশি। ক্লিয়ার হয়েছে? মৌলিক রাশি আর লব্ধ রাশি। এবার আমরা পড়বো কি একক সম্বন্ধে। তোমরা তোমাদের নোটস দেখবে, নোটস ওয়াইজ পড়ানো হচ্ছে একদম এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে এবার কি পড়বো আমরা? একক। একক জিনিসটা কি? দেখো, আমরা যখন বলি যে তোমার বয়স, আমরা একটা কথা বলি কি তোমার বয়স, ঠিক আছে? আমি যদি অঙ্কিতা রাহার বয়স দেখি, কনসিডার করো অঙ্কিতা রাহা, তার বয়স কত? না তো কত? 14 বছর তো নাকি? 14। তো এবার আমি লিখলাম তোমার বয়স 14, চলো এইটুকু লিখে ছেড়ে দিলাম, বাস। এবার পাগল হয়ে যাবো কেন? ওর বয়স কত স্যার? 14 সেকেন্ড না, 14 মিনিট, 14 মাস, 14 মাস, তাই না? কত স্যার? আমরা বলি 14 বছর, কারণ বয়সকে বছরে প্রকাশ করি না, বয়সকে বছরে প্রকাশ করি। যেমন ধরো আমরা যদি কোনোদিন যাই কিনতে, কিছু আমি একটু আগে বললাম যে ধরো আমি বললাম কি যে না তো স্যার আমাকে মা বলেছে 5 কেজি চিনি কিনতে, 5 কেজি বলি আমরা, কোনোদিন এরকম তো বলি না স্যার আমি না 5 চিনি কিনতে যাচ্ছি। 5 চিনি কিনতে যাচ্ছ মানে কি ভাই? সো আমরা এরকম কোনোদিন বলি না। যেমন আমরা কি বলি, আমরা কখনো বলি যে আমার কাছে কত স্যার 100 টাকা আছে, বলবে স্যার টাকা, হ্যাঁ টাকা আছে। তোমার কাছে যদি 100 টাকা থাকে আর $100 থাকে, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে ভাই। তোমার কাছে 100 টাকা আছে মানে 100 টাকাই আছে, আর তোমার কাছে $100 আছে মানে 9000 টাকা আছে। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডিফারেন্স। $1 মানে 90 টাকা বর্তমানে, ঠিক আছে? তো বেসিক্যালি তাহলে আমরা যখন এখানে বলছি 14, তাহলে এই 14টার পেছনে একটা বিশেষ কথা ইউজ করছি। এই যে কথাটা ইউজ করছি না, এটাকে কি বলছি আমরা বলতো? একক। এটাকে একক বলছি। তাহলে আমরা এখানে কি বলছি? কোন ভৌত রাশির পরিমাণ, অঙ্কিতার বয়স মানে কি ওই রাশির সাংখ্যমান 14, তার সঙ্গে কি হচ্ছে ব্যবহৃত একক, কি হচ্ছে সেটা? বছর। যেমন ধরো চিনি, না তো চিনির ভর, নাকি রে? চিনির ভর কত স্যার? 5, কিন্তু শেষে কি ইউজ করছি স্যার? কেজি। ওই কেজিটাকে কি বলছো তুমি? একক। ফিজিক্সে যদি একক না লেখো তার কোনো উত্তরই নাই। তুমি একটা অঙ্ক করলে, দিয়ে ফাইনাল উত্তর বেরোলো স্যার একটা বেগ, বেগ কত বেরোলো? না তো স্যার বেগ বেরোলো 50 মিটার পার সেকেন্ড, দিয়ে তুমি 50 লিখে ছেড়ে দিলে। দিয়ে পরীক্ষার হলে এক্সামিনার বসে বলছে 50 কি লিখেছে ছেলে মেয়েটা? মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার ঘন্টা কি লিখেছে? না কিলোমিটার পার সেকেন্ড কি লিখতে গেছে ও? তো যদি এইটা না লেখো তাহলে তোমার উত্তর তো অনেক রকম হবে, তাহলে আমি বাধ্য হবে সম্পূর্ণ নাম্বার কেটে নিতে। এবার পার্থক্যটা বুঝতে পারছো যে একক লেখার পিছনে এত কেন গুরুত্ব দিতাম ক্লাস 8-এ? এবার বুঝতে পারছো আমাদের কারিকুলাম গুলো এরকম কেন কি জানি। যদি আমি কোনোদিনও শিক্ষামন্ত্রী হতাম, যদিও হতে চাই না, বাট আমি যদি কোনোদিনও হতাম, তাহলে এগুলোকে আমরা 5-6-এ পড়াতাম। হ্যাঁ না বলো? তাহলে 5-6-এ যেগুলো পড়ে নিতাম আমরা, তাহলে পরে আমাদের একক সম্বন্ধে ধারণা অনেক আগেই ক্লিয়ার হয়ে যেত। তাহলে 7-8-এ গিয়ে বেগের একক কিলোমিটার পার আওয়ার বসাবো না মিটার পার সেকেন্ড, এগুলো ঝামেলাই হতো না, তখনই বুঝে নিতাম ঠিক আছে আমরা অন্য জিনিস আজেবাজে জিনিস পড়াবো না, এগুলো পড়াবো ভালো জিনিস। তো কেন এরকম হয় না আমি বুঝতে নিজেও জানি না, আমি মানে অনেস্টলি স্পিকিং যে আমি নিজেও বুঝতে পারি না যে এখানে এসে কেন আমাকে এগুলো বোঝাতে হবে। তার আগে এইটা আমরা কত কি ক্যালকুলেশন করছি ভাই, এইটে গিয়ে আমরা এই ক্যালকুলেশন করছি। ক্যান ইউ ইমাজিন Gm1m2/r², আর আমরা একক জানি না, তখনও একক পড়িনি। বলেছো একক, তোমাকে শুধু জানানো তো এর সিজিএস একক নিউটন হয়, এসআই একক ডাইন হয়, বাস ওইটুকু জানা গেল। সিজিএস কি, এসআই কি, কিচ্ছু জানো না, এখন শিখছো সিজিএস এসআই কি। কিন্তু যদি এটাকে আমরা 5-6-এ শিখিয়ে দিতাম কতটা বেটার হতো। চলো বাদ দাও, যা আছে তাই। তো চিনির ভর বুঝতে পারলাম ব্যাপারটা, একক কি। তাহলে এককের যদি ডেফিনিশন হয়, এই ডেফিনিশনটা খুব ভালো দেওয়া আছে, একবার দেখে নাও। যে কোনো রাশি মাপতে গেলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত। স্যার আন্তর্জাতিকভাবে অনুমোদিত কেন? ধরো আন্তর্জাতিকভাবে অনুমোদিত নয়, ভালো করে শুনবে ব্যাপারটা। ধরো আমি কি বললাম যে এতটা মানে 1 কেজি, আমি বললাম, বিদেশে বলছে না এতটা মানে 1 কেজি। এবার কি সমস্যা, কনফিউশন হয়ে গেল। দেখো আমি এতটা নিয়ে যাচ্ছি, আমি তো 1 কেজি নিয়ে গেছি, ওরা বলছে আরে ভাই এটা তো 200 গ্রাম হলো, কারণ এতটা তো 1 কেজি। তাহলে দেখো আন্তর্জাতিকভাবে যদি না স্বীকৃত হয়, তাহলে ভারতবর্ষে যেটা 1 কেজি, আমেরিকায় গিয়ে সেটা 1 কেজি হবে না। ও তো নিজের মতো করে চালাবে না। সেজন্য কি হলো যে যারা ফিজিক্স বা এরকম পরিমাপ নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের একটা পুরো জায়গায় বসলো, বসে বলো আচ্ছা এক কাজ করো, যে 1 কেজি বলতে কি জিনিস এটাকে আগে ডেফিনিশন দাও। যে আচ্ছা এটার ভর 1 কেজি, চলো এটাই 1 কেজি। এবার গোটা দুনিয়াতে এটার ভরকে কি মাপা হবে? 1 কেজি। এটাকে বলা হয় প্রমাণ, স্ট্যান্ডার্ড। যেমন তোমাদের ক্লাসে সব থেকে বুদ্ধিমান যে ছেলে মেয়ে হয় তাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, যে না তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর মোটামুটি একটা পাওয়া যাবে, সেটা যদি আশা করা উচিত নয়, বাট মোটামুটি একটা পাওয়া যাবে, ঠিক আছে? কারোর কাছে সবকিছুই পাওয়া যেতে পারে না। তাহলে এটা আন্তর্জাতিকভাবে অনুমোদিত হতে হবে।
এবং এটাকে সুবিধাজনক হতে হবে। সুবিধাজনক মানে তুমি এমন কিছু ইমাজিনারি কথা ভেবে নিলে যে ওইটাকে আমরা বলবো, ওটার অস্তিত্বই পৃথিবীতে নাই, আরে ভাই ওটা খুঁজেই পাবো না, তাহলে আমি পাবো কি করে? তাহলে সুবিধাজনকও হতে হবে, যে তাকে সহজে খুঁজে পাবো। এইরকম কিছু প্রমাণ হিসেবে ধরে রাশিটির পরিমাণ, ওই পরিমাণের যত গুণ তা মাপা হয় তাকে বলা হয় একক। এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো আমরা বলছি চিনি আছে 5 কেজি। 5 কেজিকে কি আমি এইভাবে লিখতে পারি 5 × 1 কেজি? তাহলে এই 1 কেজিটাকে একক বলবো, হ্যাঁ না বলো? এবার দেখো 1 কেজির সাথে 10 গুণ করলে কত হয়ে যাবে স্যার? 10 কেজি। 1 কেজির সাথে 100 গুণ করলে কত হয়ে যাবে স্যার? 100 কেজি। তাহলে এই 100টা চেঞ্জ হতে পারে, কিন্তু 1 কেজির মান কি চেঞ্জ হবে স্যার? না। বুঝতে পারছি ব্যাপারটা? এই 1 কেজিটা আমার থেকে যাবে। তাহলে এই এককটাকেই আমরা কি বলছি? প্রমাণ। এবং এই প্রমাণ মানের যত গুণ, উদাহরণ দিচ্ছি, যেমন ধরো আমার কাছে বলছি 10 টাকা আছে, মানে আমার কাছে 1 টাকার 10 গুণ আছে। আমার কাছে 10 কোটি টাকা আছে, তার মানে 1 টাকার 10 কোটি গুণ আছে, তাই না? লজিক তো এরকম। মানে 10 কোটিটা চেঞ্জ হচ্ছে, 1 টাকাটা তো ফিক্সড। মানে পশ্চিমবঙ্গে 1 টাকার যা ভ্যালু, কেরালা গেলেও 1 টাকার ভ্যালু সেম। আবার তুমি যদি ত্রিপুরা যায় তাও ভ্যালু কি হবে? সেম। 1 টাকার ভ্যালু গোটা ভারতবর্ষে সেম, তাই না? গোটা ভারতবর্ষে 1 টাকার ভ্যালু চেঞ্জ হবে না। সেই রকমই 1 কেজির ভ্যালু গোটা বিশ্বে কি হচ্ছে? সেম। নাইজেরিয়া গেলেও 1 কেজি যা হবে হবে, আমেরিকা গেলেও 1 কেজি তাই হবে, ভারতে এলেও 1 কেজি সেম হবে, যদি না কেউ চুরি বিদ্যা করে কেটে কুটে 1 কেজিকে কম দেয়, আদারওয়াইজ 1 কেজি সেমই হবে। বুঝতে পারছি? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 1 কেজির পরিমাণ সেম, সেই জন্য এটাকে কি বলছি আমরা? আন্তর্জাতিক প্রমাণ। ক্লিয়ার হয়েছে? আমি কি প্রশ্নটা বোঝাতে পারছি, কি বোঝাতে চাইছি? ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা যখন কোনো একটা রাশিকে বোঝাবো, সেই রাশির সুবিধাজনক একটা প্রমাণ মানকে প্রকৃত রাশির কত গুণ সেই আকারে প্রকাশ করব, তাকে তার একক বলছি। তাহলে একক লিখবো সবসময় কিভাবে? সেই রাশিটার সাংখ্যমান ইন্টু একক। যেমন তুমি মাছ কিনতে যাবে, ইলিশ মাছ কত না, তো ইলিশ মাছ 200 গ্রাম কিনবো, তাহলে এই যে 200 এটা হচ্ছে সাংখ্যমান, আর তার সাথে কি গুণ করছো স্যার? 1 গ্রাম। হ্যাঁ না বলো? এই 1 গ্রামটাকে কি বলছো? একক। হ্যাঁ না বলো? বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে 1 গ্রাম। যেমন ওর বয়স বলছিলাম 14, 14 সাথে কত গুণ করবো স্যার? 1 বছর। এই 1 বছরটাকে কি বলছি স্যার? একক। বুঝতে পারছি ব্যাপারটা? এককটা কি ক্লিয়ার করাতে পেরেছি? একটু ফ্যান চালিয়ে দিচ্ছি, হ্যাঁ ঘরটা একটু গরম লাগছে, নাকি ঠান্ডা লাগছে? ঠিক আছে, একটু মনে হয় গরম লাগছে বলে, হ্যাঁ তোমাদের চালিয়ে দিব? আচ্ছা বন্ধ করে দিও একটু পর। তাহলে আমি কি বলতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, একক নিয়ে কি আর কনফিউশন আছে কারোর? একক নিয়ে কোনো কনফিউশন আছে কারোর? বলতে পারো আমাকে। একক নিয়ে কোনো কনফিউশন কারোর নেই? চলো, একককেও আমরা দুভাগে ভাগ করব, একটা বলছি মৌলিক একক আর একটা বলছি লব্ধ একক। বুঝতে পারছো তো বাবা? গালে হতে কবি সুকান্তি হয়ে বসে আছো, মানে সুকান্ত ছেলে সুকান্তি মেয়ে, সরি সুকান্ত ভট্টাচার্য। বুঝতে পারছো তো মানা? সো মৌলিক ও লব্ধ একক। তাহলে মৌলিক রাশি কাকে বলে? 3টে কোয়ালিটি বলেছিলাম নাকি রে? কি কি? না তো এরা কোনো জায়গা থেকে তৈরি হয়নি, এর থেকে অন্যান্য সমস্ত রাশি তৈরি হয়। আর একটা কি বলেছে? একে অপরের নির্ভর করে না। তাহলে এককের ক্ষেত্রেও কি হবে স্যার? যে সমস্ত একক কোনো কিছু থেকে তৈরি হয়নি, যারা একে অপরের উপর নির্ভর করে না, এই একক থেকে অন্যান্য সমস্ত একক তৈরি হয়, তাদেরকে কি বলবো? মৌলিক একক। আর যে সমস্ত একক মৌলিক একক থেকে তৈরি হয় তাদেরকে কি বলবো? হয়ে গেল। বল বুঝতে পেরেছিস না? ভালো করে বোঝ। যে সমস্ত একক একে অপরের উপর নির্ভর করে না, যে সমস্ত একক অন্য একক থেকে তৈরি হয়নি, আর যারা কি হচ্ছে বল, তাহলে যে সমস্ত একক অন্য একক থেকে তৈরি হয়নি, যারা একে অপরের উপর নির্ভর করে না, এবং এই একক থেকে অন্যান্য সমস্ত একক তৈরি হয়, তাদেরকে কি বলি আমরা? মৌলিক একক। হ্যাঁ না বলো? মৌলিক একক। তাহলে মৌলিক একক এইগুলোই। আর মৌলিক একক থেকে যেগুলো তৈরি হয় সেগুলো কি হবে? লব্ধ একক। আমি কি ক্লিয়ার করাতে পারছি? মৌলিক একক লব্ধ একক বলো, বলবো বলো। বুঝতে পারছো? মৌলিক একক লব্ধ একক কি হলো দেবস্মিতা? বুঝতে পেরেছো? তাহলে যে সমস্ত একক একে অপরের উপর নির্ভর করে না, যারা অন্য কোনো একক থেকে তৈরি হয়নি, আর একক থেকে অন্যান্য সমস্ত একক তৈরি হয়, তাদেরকে কি বলছি? মৌলিক একক। আর মৌলিক একক থেকে যারা তৈরি হয় তাদেরকে কি বলা হয়? লব্ধ একক। মৌলিক এককের উদাহরণ কি স্যার? তাহলে বলো মৌলিক রাশি কোনগুলো ছিল স্যার? দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে দৈর্ঘ্যের একককেই কি মৌলিক একক বলবো? হ্যাঁ না বলো? ভরের একককেই কি মৌলিক একক বলবো? আর সময়ের একককেই কি বলবো? মৌলিক একক। তাহলে দৈর্ঘ্যের একক আমরা কি ইউজ করি স্যার? মিটার বা সেন্টিমিটার নাকি রে? হ্যাঁ না বল? ভরের এককে কি ইউজ করি? কিলোগ্রাম বা গ্রাম। আর সময়ের এককে কি ইউজ করি স্যার? সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। অথবা কি হতে পারে স্যার? গ্রাম নাকি রে? কিলোগ্রামের বদলে গ্রাম ইউজ করি, আর মিটারের বদলে কি ইউজ করি স্যার? সেমি। তাহলে সেমি, গ্রাম, সেকেন্ড, এগুলো হচ্ছে তার মৌলিক একক। মুদ্রা কথা
মৌলিক রাশির এককগুলোকে কি বলবা তুমি? মৌলিক একক। হ্যাঁ না বলো। মৌলিক রাশির এককগুলোকে কি বলবা? মৌলিক একক। কিন্তু এই সংখ্যাটা লিখলে কেটে ক করে দেবে, বাদ। তুমি যদি লিখতে যাও মৌলিক রাশির এককে মৌলিক একক বলে হবে না স্যার। কি লিখতে হবে? যে সমস্ত একক কোনো একক থেকে তৈরি হয়নি, যে সমস্ত একক একে অপরের উপর নির্ভর করে না, আর এই একক থেকে অন্যান্য সমস্ত একক তৈরি হয়, তাদেরকে কি বলবো? মৌলিক একক। মৌলিক একক থেকে যারা তৈরি হয়েছে তাদের কি বলবো? যেমন লব্ধ একক কি হবে স্যার? বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড। যেমন হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেমন হচ্ছে কি নিউটন, যেমন হচ্ছে কি কেজি মিটার পার সেকেন্ড। এগুলো সব হচ্ছে আমাদের লব্ধ একক। তাহলে বলো মৌলিক একক আর লব্ধ এককের পার্থক্য কি বুঝতে পেরেছো সবাই? মৌলিক একক লব্ধ এককের পার্থক্য কি সবাই বুঝতে পেরেছো? মৌলিক একক মৌলিক রাশির একক, লব্ধ একক মৌলিক একক থেকে যে এককগুলো তৈরি হয় তাদেরকে কি বলা হয় স্যার? লব্ধ একক। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে সবার? একটা কোয়েশ্চেন আসতে পারে যে দেখাও বেগের একক লব্ধ একক। কি করে দেখাবো বেগের একক লব্ধ একক? তাহলে বলছে দেখাও বেগের একক লব্ধ একক। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে বেগের একককে কি করে প্রমাণ করব যে এটা হচ্ছে একটা লব্ধ একক। চলো প্রমাণ করি তাহলে। তাহলে বেগের একককে লব্ধ একক প্রমাণ করি। আচ্ছা বলো বলো দেখি। আমরা জানি আচ্ছা বেগ মানে কি স্যার? বেগ মানে হচ্ছে সরণ বাই কি হয়? সময়। খুব ভালো, সরণ বাই সময়। তাহলে বেগ মানে হচ্ছে কি স্যার? সরণ বাই সময়। ওকে, তাহলে বেগ মানে হয়ে গেল সরণ বাই সময়। ফ্যানটা এবার বন্ধ রাখি, অনেক ঠান্ডা হয়ে গেছে। তাহলে বেগ মানে হলো সরণ বাই সময়। তাকাবে। এবার দেখো সরণের একক আর দৈর্ঘ্যের একক সেম হয়। তার মানে সরণ মানে হচ্ছে দৈর্ঘ্যের একক। হ্যাঁ না বলো? দৈর্ঘ্যের একক। খুব ভালো, দৈর্ঘ্যের একক। আর সময় মানে কি হবে? সময়ের একক। হ্যাঁ না বলো? তবেই আমি কি পাবো স্যার? তবেই তো আমি কিসের একক পাবো স্যার? বেগের একক। হ্যাঁ না বলো তো? তাহলে স্যার বেগের একক বার করতে গেলে সরণের একক। সরণ মানে কিসের একক স্যার? দৈর্ঘ্যের একক। আর সময় মানে সময়ের একক। আচ্ছা দৈর্ঘ্যের একক কি স্যার? দৈর্ঘ্যের একক স্যার মিটার। হ্যাঁ না বলো তো? মিটার। আর সময়ের একক কি স্যার? সেকেন্ড। আচ্ছা মিটার আর সেকেন্ড এটা কি একক স্যার? মিটার আর সেকেন্ড কি একক স্যার? মৌলিক একক। মিটার আর সেকেন্ড কি একক স্যার? মৌলিক একক। তাহলে এই দুটো মৌলিক একক মিলে যে একক তৈরি হবে সেই এককে কি বলা হয় স্যার? তাহলে বেগের একক কি একক স্যার? আমি কি বলতে পারলাম? হ্যাঁ না বলো? আমি কি বলতে পারলাম? হ্যাঁ না বলবে? তাহলে এখান থেকে কি দেখছি যে বেগের একক দুটো একক দিয়ে তৈরি। একটা হচ্ছে মিটার আর একটা কি স্যার? সেকেন্ড। মিটার আর সেকেন্ড দুটোই কি একক? মৌলিক একক। মৌলিক একক মিলে কি একক তৈরি হয় স্যার? লব্ধ একক। সেই জন্য বেগের একক কি একক হবে? ক্লিয়ার? হ্যাঁ না বলো? ক্লিয়ার? হ্যাঁ না বলো? ইজ ইট ক্লিয়ার অর নট? আমি কি ক্লিয়ার করতে পেরেছি? শ্রীপর্ণা বুঝতে পেরেছো? ক্লিয়ার সবার? তুমি বুঝতে পেরেছো বাবু? সেটা অনেক দূর থেকে আসছে, সে হুগলি থেকে পড়তে আসছে। হ্যাঁ বাসবে 2 ঘন্টা জার্নি করে সেটা পড়তে আসছে। তুমি এখান থেকে যদি কারোর একজনের নাম্বার নিয়ে রাখিও, যদি কোনোদিন আসতে না পারো সেক্ষেত্রে ওর কাছ থেকে নোটস বা কিছু জেনে নিও। যদিও আমি সব গ্রুপে প্রোভাইড করে দিই, ঠিক আছে? 2 ঘন্টা জার্নি করে পড়তে এসেছি সেটা। সো আমি কি এত ভালো পড়াই মানে? আচ্ছা এত কি ক্লিয়ার হয়েছে সবার? ইজ ইট ক্লিয়ার? তাহলে যদি আমাকে লিখতে দেয়, এটা বারবার বলছি মহাকালী প্রশ্ন দিয়েছে যে দেখাও বেগের একক লব্ধ একক, তাহলে দেখিয়ে দিব এরকম ভাবে সুন্দর করে, তাই না? খাতায় দেখিয়ে দিব। হ্যাঁ নিয়ে চেহারা দেখিয়ে দিব না, এটা দেখুন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? চলো তাহলে এই কোশ্চেন গুলো এখান থেকে আসে কিন্তু। হ্যাঁ চলো বিভিন্ন একক পদ্ধতি। তো দেখো বিভিন্ন একক পদ্ধতি মানে কি স্যার? আমরা এককগুলোকে যে পরিমাপ করব বা এককগুলো বলছি তা বিভিন্ন পদ্ধতিতে মাপা হয়। তোমরা অলরেডি সেগুলো আগে সম্বন্ধে জানো। একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, একটা এসআই পদ্ধতি। কিন্তু এগুলো কি করে এলো স্যার? সিজিএস কি করে এলো, এসআই কি করে এলো, এগুলো তো জানতে হবে। তো আমাদেরকে এখন পড়তে হবে ইতিহাস। সেই জন্য বলছিলাম এগুলো কোন ক্লাসে পড়ানো উচিত ছিল? 5, 6 এ। ক্লিয়ার? তো তাহলে আমরা বিভিন্ন একক পদ্ধতি সম্বন্ধে জানবো। মানে এখন কি হচ্ছে, আমাকে অনেক কিছু জানিয়ে দিয়েছে, এবার তোমাকে বলছে যে চলো এবার দেখো ওটা কি হয়। 9-এ যেমন ধরো 9-এ তোমরা পড়বে পরমাণুর গঠন। ভেরি গুড। তোমরা এটা অলরেডি রাদারফোর্ড পড়ে নিয়েছো, ডাল্টন পড়ে নিয়েছো। এবার রাদারফোর্ড ডাল্টন পড়িয়ে দিয়েছে, 9-এ গিয়ে দেখবা ডাল্টন রাদারফোর্ডের আগে নতুন একটা মডেল ছিল, থমসন মডেল। থমসন মডেল তোমরা পড়োনি। এবার তাহলে উচিত কি ছিল? এইটে রাদারফোর্ড মডেল না পড়িয়ে থমসন মডেলটাকে ভালো করে পড়ানো। আর কি পড়ানো উচিত ছিল? ওই ডাল্টনের পরমাণুবাদ। তারপর যদি রাদারফোর্ড হতো পড়িয়ে দিতে পারতো, তাহলে এটা ভালো হতো। দিয়ে আমরা 9-এ উঠে কি পড়তাম? রাদারফোর্ডের পর থেকে
এবার 9-এ কি করতে হবে তোমাকে? আবার সেই রাদারফোর্ড পড়তে হবে। ওই রাদারফোর্ডের ত্রুটি মনে পড়ে এইটা পড়েছিলাম, ওই সব পড়তে হবে আবার, দিয়ে নতুন একটা তত্ত্ব আসবে বোর। আর 11-এ মজার জিনিস শুনবা, 11-এ আবার ডালটন থেকে শুরু করে সব পড়তে হবে। সো বেসিক্যালি মানে বুঝে উঠতে পারি না যে আমি যে জিনিস পড়ছি বার 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 লাগাতার একই জিনিস পড়ে যাও, এটা কখর মতো হয়ে যাচ্ছে, কতবার পড়বো একই জিনিস। চলো ছাড়ো, বেসিক্যালি দিকে আসো। তাহলে বিভিন্ন একক পদ্ধতি, এবার দেখো বিভিন্ন একক পদ্ধতি যদি দেখো একদম প্রাচীন কাল, আজ থেকে অনেক কাল আগে যাও, তখন কি হতো, আমার কাছে 2টো গরু, তোমার কাছে 4টে ঘোড়া আছে, চলো আদান প্রদান করি, দ্যাটস কল্ড বার্টার সিস্টেম। ওটা একটা পদ্ধতি ছিল, বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমে কি ছিল, তোমার 2টো গরু আছে, আমার 1 বিঘা জমি আছে, চলো গরু নিয়ে নাও, জমি দিয়ে দাও, লাইক দিস, এরকম লেনদেন, এক হাত সে দে দুসরে হাত সে লে, এরকম টাইপ। ভাই শোনো একটু, ভাই শোনো, তো বেসিক্যালি বার্টার সিস্টেম নিশ্চয়ই বড়, সিন্ধু প্রথার আগে ছিল মোটামুটি, বা বৈদিক যুগে ছিল এরকম টাইপের বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমের পর কি হলো, বিভিন্ন রকমের ওজন নাকি রে, ওজন বাট খাড়াইলো, তারা কি করলো, ওজন মেপে মেপে দিল যে এতটা 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 এতটা, এরকম ভাবে ওজন সিস্টেম চললো। এবার শুধু আমরা আমাদের দেশের কথা কেন ভাবছি, গোটা বিশ্বই তো আছে, তো গোটা বিশ্ব থাকলে পরে ফ্রান্স, ব্রিটিশ, আমেরিকা, সব জায়গায় লেনদেন তো চলছে, লেনদেন তো চলছে, যে তুমি আমাকে 10 কিলো চাল দাও, তার বদলে আমি তোমাকে কিছু একটা দেবো, এরকম তো লেনদেন এরকম চলছে। তো সর্বপ্রথম ফ্রান্সে একটা পদ্ধতি উঠেছিল, তো সর্বপ্রথম ফ্রান্সে একটা পদ্ধতি ইউজ হয়েছিল, এবং সেই পদ্ধতিতে মৌলিক রাশিগুলোকে মাপা হলো। বলতো মৌলিক কেন মাপছি, কারণ এটা জানলে বাকিগুলো সব জেনে যাব, সেই জন্য মৌলিক রাশিটাকেই আমরা জানবো, বাকি লব্ধ সব জানতে পারবো, কারণ মৌলিক থেকে কি রাশি তৈরি হয় স্যার, তাই না? কিছু হয়েছে বাবা? এটা কানে গুনগুন শব্দ আসছে, ভ্রমরের বাচ্চা, কিছু হয়েছে? হ্যাঁ বন্ধ করে দেবো, এই জন্য গুনগুন করছো? আচ্ছা ঠিক আছে, বন্ধ করে দেবো, না গুনগুন করো না, তোমরা সব মানুষের বাচ্চা, হ্যাঁ প্লিজ। ভ্রমর নিজেকে প্রমাণ করতে যাও না যে আমরা ভ্রমর গুনগুন করে আসি, প্লিজ, হ্যাঁ আমরা ভ্রমর গুনগুন করে আসি এরকম নয়। চলো জোকস অ্যাপার্ট, প্লিজ এদিকে রাখো, এদিকে রাখো প্লিজ, এই বাবু এদিকে রাখো। তো বেসিক্যালি তাহলে সর্বপ্রথম কোন দেশের কথা বলছিলাম আমি, ফ্রান্সে মৌলিক রাশিগুলোর একক জানতে চাইলো। তাহলে মৌলিক রাশি কটা ছিল, দেবস্মিতা জানা, দাঁড়াও তো দেখি, বেটা অনেকক্ষণ ধরে গুনগুন করছে, এবার দেখো গুনগুন করো, মৌলিক রাশি কটা, মৌলিক রাশি ছিল কটা, মৌলিক রাশি ছিল, তুমি দেবস্মিতা, বসো, পড়াশোনা কটা ছিল, 3টে, কি কি ছিল, দৈর্ঘ্য ভর সময়, তাই না, বসো। তাহলে মৌলিক রাশি 3টে ছিল স্যার, একটা ছিল তো স্যার দৈর্ঘ্য, একটা ছিল স্যার ভর, আর একটা ছিল সময়। আর কি মৌলিক রাশি ছিল স্যার, আপনি তো শেখাননি মানে নাই, তার মানে আর ছিল না, বাকিগুলোকে সব কি ধরা হতো, লব্ধ রাশি, এই 3টে ছিল। ফ্রান্সে একটা বিশেষ পদ্ধতি ইউজ করা হতো, যেখানে দৈর্ঘ্যকে মাপা হতো সেন্টিমিটার, সেন্টিমিটারের প্রথম কথা কি সি, সেন্টিমিটার। ভরকে মাপা হতো গ্রাম এককে, গ্রামকে কি দিয়ে লিখবো, জি। অনেকে জিএম লেখে না বাবা, মেরে হাত ভেঙে দেবো, জি লিখতে হয়, এম লেখা যাবে না, কি লিখবো, শুধু জি, গ্রামকে জি দিয়ে লিখবো, এই দেখো মিটিয়ে দিলাম, হ্যাঁ তো জি, যে জিএম লিখবা তার হাত সেদিনই ভেঙে ফেলবো আমি, হ্যাঁ জি থাকবে। আর সময়কে কি দিয়ে লিখবো স্যার, সেকেন্ড। বলো তো এই পদ্ধতিটার নাম কি, সিজিএস। তাহলে এইভাবেই আসছে আমাদের সিজিএস পদ্ধতি। তাহলে এটা একটা একক পদ্ধতি, যার সাহায্যে একক গুলোকে নির্ণয় করা হয়। তাহলে একক পদ্ধতি কাকে বলে স্যার, যে সমস্ত পদ্ধতির সাহায্যে একক নির্ণয় করা হয় তাদেরকে কি বলা হয় স্যার, একক পদ্ধতি। একক পদ্ধতি একটা কি পদ্ধতি স্যার, সিজিএস পদ্ধতি। দৈর্ঘ্যকে কি মাপা হয় স্যার, সেন্টিমিটার। ভরকে কি মাপা হয় স্যার, গ্রাম। সময়কে কি মাপা হয় স্যার, সেকেন্ড, সিজিএস। ক্লিয়ার? এটা 6-এ শেখানো উচিত ছিল, হ্যাঁ না বলো, তাহলে কত সুবিধা হতো। চলো, ফ্রান্সরা খুব উন্নত ছিল, ফ্রান্স তাদের, তাই না, ফ্রেঞ্চ খুব উন্নত ছিল, সেই কারণে তাদের আরেকটা ইউজ করতো, কি বলতো, এমকেএস। দেখো তো কত সুন্দর হয় এমকেএস। এমকেএস এর দৈর্ঘ্যটাকে মাপা হয় মিটার এককে। অনেকে আবার মিটারকে এমটি লেখো, কেন বাবা, লেজুর জন্য শখ আছে, এমটি নয়, এম, মিটার। ভরকে কিসে মাপা হয় স্যার, কিলোগ্রাম, কেজি। আর সময়কে কিসে মাপা হয়, এস। দেখো তো এম কে এস।
তো এই পদ্ধতিটা এমকেএস। তাহলে ফ্রান্স থেকে দুটো পদ্ধতি পেলাম, একটা হচ্ছে সিজিএস আর একটা কি পদ্ধতি, এমকেএস। ক্লিয়ার হলো? বুঝতে পারলাম? দেবস্মিতা, জানা, বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই হচ্ছে ফ্রান্স। এবার ফ্রান্স ছাড়াও গোটা বিশ্বে রাজ করেছে একটা রাজ্য বা দেশ, কি নাম? ব্রিটিশ। ব্রিটিশদের একটা ইউনিট ছিল, সো এটাকে বলবো আমরা ব্রিটিশ ইউনিট। ব্রিটিশ ইউনিট, ওরা দৈর্ঘ্যকে মাপতো ফুট এককে, ফুট। দেখবে সেজন্য আজকে আমরা ফুট ইউজ করি। তোমার হাইট 5 ফুট, ওই ফুটটা ব্রিটিশরাই প্রথম ভারতে এনেছিল। সো আমরা যে ফুট ইউজ করি সেইটা কিন্তু ব্রিটিশ দিয়েছিল। আমরা এখনো কেক কিনতে গেলে 2 পাউন্ডের কেক, সেজন্য তারা ভরকে ইউজ করতো পাউন্ড এককে, পাউন্ড। সেজন্য আমরা এখনো বলি 2 পাউন্ডের কেক। আমি এখনো হিসাবটা বুঝি না, কেন পাউন্ড বলিস ভাই? 2 কেজি কেক বল, 2 কেজি কেক বল, পাউন্ড বলি আমরা। আর সময়কে তারা মাপতো সেকেন্ডে, সেজন্য এককটার নাম কি হবে? এফপিএস। এই পদ্ধতির নাম কি হবে? এফপিএস পদ্ধতি, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি। তাহলে আমরা কি একক পদ্ধতি ক রকমের শিখলাম? 3 রকমের, সিজিএস, এমকেএস আর এফপিএস। সিজিএস, এমকেএস আর এফপিএস। তাহলে মৌলিক রাশি সম্বন্ধে এই এককগুলো আমরা জেনে নিলাম। তাহলে এইগুলো সম্বন্ধে জানার পর, এগুলো জেনে নিলাম, অনেক দিন ধরে চললো। হঠাৎ করে প্রায় 1960 সাল নাগাদ আমাদের মনে হলো যে আমরা একটা নতুন পদ্ধতি বানাই, যেখানে আমরা এগুলো আলাদা আলাদা না ইউজ করে একটা সবাই মিলে একই একক ব্যবহার করব, তাহলে সুবিধা হয়ে যাবে। কেউ সেন্টিমিটার ইউজ করছে, কেউ কেজি ইউজ করছে, কেউ এই ইউজ করছে। ছাড়ো না ভাই, আমরা একটা বানাচ্ছি, সেই একটাতেই সবগুলোকে রেখে দাও। বুঝতে পারছি ব্যাপারটা? সেই নিয়ে একটা কি বসলো, আমাদের সভা বসলো। সেই সভাটা প্রায় 1960 সালে বসলো, এবং সেটা কি ছিল? একক নির্ধারণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা, যেটা হচ্ছে বিআইপিএম। এবং এই এককটার নাম দেওয়া হলো এসআই একক, যেটাকে বলা হয় কি? ইন্টারন্যাশনাল সিস্টেম। এবার তুমি বলবে ইন্টারন্যাশনাল সিস্টেম তো স্যার আইএস হওয়া উচিত, আইএস হওয়া উচিত। সেটা আইএস নয়, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিস্টেম ডে ইন্টারন্যাশনাল। বুঝতে পারছো ব্যাপারটা? সিস্টেম ডে ইন্টারন্যাশনাল বলে নামটা কি এসছে? এসআই। ক্লিয়ার হয়েছে? সিস্টেম ডে ইন্টারন্যাশনাল বলে কি নাম এসছে? এসআই। সেটাকে আমরা শর্টে কি বলছি? ইন্টারন্যাশনাল সিস্টেম। সেজন্য কি বলছি? ইন্টারন্যাশনাল সিস্টেম। তুমি পট করে ভেবে নিও না ইন্টারন্যাশনাল সিস্টেম মানে তো স্যার আইএস হওয়া উচিত। নো, সিস্টেম ডে ইন্টারন্যাশনাল বলে কি হয়েছে? এসআই, যার বাংলা মানে হচ্ছে কি? ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে ইংলিশ মানে। ঠিক আছে? এই ইন্টারন্যাশনাল সিস্টেম বা এসআই সিস্টেমে আগে কটা মৌলিক রাশি ছিল স্যার? 3টে। এসআই এ গিয়ে স্বীকৃত হলো না শুধু 3টে নয়, দৈর্ঘ্য ভর সময় যেটা ছিল সেটা তো ছিল, নতুন কিছু রাশিকে অ্যাড করা হলো, সেইগুলো আরো 4টে রাশি ছিল। কি কি স্যার? না তো দেখো, দৈর্ঘ্য ভর সময়ের সঙ্গে সঙ্গে নতুন একটা রাশি তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকেও কি করা হলো? প্রাথমিক রাশি বা মৌলিক রাশি ধরা হলো। তার সঙ্গে উষ্ণতাকে ধরা হলো। তারপর কি হলো? দীপন প্রাবল্য আর হচ্ছে পদার্থের পরিমাণ। তাহলে টোটাল এসআই পদ্ধতিতে কটা তোমার মৌলিক রাশি হলো? 7টা। কিন্তু এসআই এর আগে কটা ছিল? তাহলে এসআই পদ্ধতি আগে 3টে ছিল মৌলিক রাশি, এসআই পদ্ধতিতে কটা মৌলিক রাশি হলো? 7টা। এবং প্রত্যেকটার একক এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন দৈর্ঘ্যের একক কি লেখা আছে? মিটার। ভরের একক কি হয়েছে? কিলোগ্রাম। সময়ের একক সেকেন্ড। তুমি হিসাব করে দেখো, এমকেএসটাকে তুলেছে, হ্যাঁ না না বলো? তাহলে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। এবার উষ্ণ প্রবাহ মাত্রার এককে নেওয়া হয়েছে অ্যাম্পিয়ার, আম্পায়ার নয়, অ্যাম্পিয়ার। উষ্ণতার এককে নিয়েছে কেলভিন। দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা। ক্যান্ডেলা কথাটা এসেছে ক্যান্ডেল থেকে, ক্যান্ডেল। আর পদার্থের পরিমাণকে কি নেওয়া হলো? মোল। এটা সম্বন্ধে পড়বে মোলের ধারণা। তাহলে এইগুলোকে যদি আমরা এখন একটা কথায় লিখতে চাই, তাহলে একটা কথায় লিখতে চাই, কি লিখবো স্যার? না তো স্যার আমরা পেয়েছিলাম মৌলিক রাশি, কিন্তু দুর্ভাগ্যক্রমে মৌলিক রাশি ছিল 3টে, কিন্তু আরো আমাদের উপর লোড দিয়ে দিল নাকি? কটা দিয়ে দিল? 4টে বাড়ি দিল। বলো কি কি ছিল বলো? প্রথমে ছিল স্যার দৈর্ঘ্য, সময়, খুব ভালো, সময়। কিন্তু নতুন কি না হলো স্যার? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা। তাহলে দীপন প্রাবল্য আর পদার্থের পরিমাণ, এইটাই কি ঠিক? তাহলে দৈর্ঘ্যের এককটাকে কি না হলো স্যার? মিটার। ভরের একককে কি না হলো স্যার? কিলোগ্রাম। কিলোগ্রাম। সময়কে কি না হলো স্যার? প্রবাহ মাত্রাকে কি না হলো? অ্যাম্পিয়ার। দেখো অ্যাম্পিয়ার মানে ক্যাপিটালে, অ্যাম্পিয়ার মানে ক্যাপিটালে। উষ্ণতাকে না হলো কেলভিন, ক্যাপিটাল কে, ক্যাপিটাল কে, কেলভিন ক্যাপিটাল কে। আর দীপন প্রাবল্যকে কি না হলো স্যার? ক্যান্ডেলা সিডি,
ক্যান্ডেল মানে সিডি। আর পদার্থের পরিমাণকে না হলো মোল, একে MOL দিয়ে লেখা হয়, মোল। তাহলে এইটা পরীক্ষায় লিখতে দিয়েছে। কি দিয়েছে কোশ্চেনটা? এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশির নাম, তাদের একক সহ লেখো। তাহলে এসআই পদ্ধতিতে 7টি মৌলিক রাশির নাম, তাদের একক সহ লেখো। তাহলে এটা তোমাকে লিখতে হবে পুরো ছকটা, পুরো ছক লিখবা, তাহলে ফুল নাম্বার পাবা। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটা ভুল তুমি ভুলে যাও নাম্বার। কি বলো বাবু? দীপন প্রাবল্য ব্যাপারটা কি নাকি? তার একক ক্যান্ডেলা, সিডি। দীপন প্রাবল্য জিনিসটা কি? কোনো এক জায়গা থেকে কতটা লাইট আসছে, এটাকে বলা হয় দীপন প্রাবল্য। যেমন ধরো আমি যদি এই লাইটটা এখন বন্ধ করে দিই, ওখান থেকে দেখবে লাইটের তীব্রতা অনেক কম, এটা চাইলে অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই যে দীপন লাইট কতটা আসছে, এটাকে মাপা হয় দীপন প্রাবল্য দিয়ে, এবং তার এককটা হচ্ছে ক্যান্ডেলা। কেন স্যার ক্যান্ডেলাই চয়েস করলো? ক্যান্ডেলা এই কারণে চয়েস করলো, আগেকার কালে যে আলো আসতো তার মূল স্রোত বা উৎসই ছিল ক্যান্ডেল, এবং এককটাও ক্যান্ডেলা এখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছি? যেমন অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানীর নাম, প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার একক সেখান থেকে এসছে। কেলভিন একজন বিজ্ঞানীর নাম। বুঝতে পেরেছি ব্যাপারটা? এরকম ভাবে বিভিন্ন এককের নাম অনুসারে এগুলো এসছে। ক্লিয়ার হয়েছে? এইভাবে নাম নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে এসআই পদ্ধতিতে কটা রাশিকে প্রাথমিক রাশি ধরা হয় স্যার? 7টা। তাদের এককগুলো মুখস্থ হয়ে গেছে? মুখস্থ হয়ে গেছে? মনে দাঁড়াও তো একটু, বলো দীপন প্রাবল্যের একক কি ছিল? মনে রাখতে হবে, দেখতে হবে না। ক্যান্ডেলা, তাই না? ক্যান্ডেলা। তুমি বলো পদার্থের পরিমাণের একক কি? হ্যাঁ তুমি বলো, বলো। মোল। দেখে নেবে না, পদার্থের পরিমাণের একক মোল। বসো। এই তুমি বলো, এই পদ্ধতিতে তুমি বলতো উষ্ণতার একক কি ছিল? গার্ড করে নেবো। কেলভিন ছিল না? কেলভিন। বসো। তাহলে দেখো পড়া করবে, আজকে ছেড়ে দিচ্ছি, কদিন চলবো না কিন্তু। সো পড়া দেখতে থাকবে, পড়া রেডি করতে থাকবে। ক্লিয়ার হয়েছে? আমরা কি এসআই পদ্ধতি শেখাতে পারলাম? তাহলে কটা পদ্ধতি শিখলাম স্যার? সিজিএস শিখলাম, আর কি শিখলাম? এমকেএস, আর কি শিখলাম? এফপিএস, আর কি শিখলাম? টোটাল 4টে শিখলাম। ক্লিয়ার হয়েছে? টোটাল 4টে শিখলাম। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে ভাই? এটা ওকে? পরে পেয়ে যাব। সবার ক্লিয়ার? চলো, কয়েকটি লব্ধ রাশির একক, মানে লব্ধ রাশির একক কি করে আমরা বার করব, তার কয়েকটা নমুনা দেখবো আমরা। নমুনা, চলো নমুনা দেখি। তো দেখো, তুমি প্রথমে ভাবো, বলো দৈর্ঘ্যের একক কি হয় স্যার? মিটার। ভরের একক কি হয়? সময়ের একক সেকেন্ড। চলো এই ধরে চলবো। হ্যাঁ, আমরা সবগুলো কিসে করবো স্যার? এসআই। হ্যাঁ, মাথায় রাখবো, সবগুলো কিসে করবো? চলো, বেগের একক। আচ্ছা বলো তো বেগ মানে কি হবে স্যার? বেগ মানে সরণ বাই। আচ্ছা সরণের একক মানে কি লিখেছিলাম? দৈর্ঘ্যের একক। তাহলে দৈর্ঘ্যের একক কি হয় স্যার? মিটার। আর নিচে কি আছে স্যার? সেকেন্ড। তাহলে কি হবে স্যার? মিটার বাই সেকেন্ড, মানে কি লিখবো স্যার? মিটার পার সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। হ্যাঁ না বলো, ঠিক বোঝাতে পারছি? তাহলে বেগের এককটা কি হবে স্যার? মিটার পার। কি করে হলো বুঝাতে পারলাম? বেগ মানে কি হচ্ছে? সরণ বাই সময়। সরণের একক মানে কি? মিটার। আর সময়ের একক কি হয়? সেকেন্ড। তাই মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো এবার দেখো ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধি বাই কি হবে স্যার? সময়। আচ্ছা বলো বেগ বৃদ্ধি মানেও কি বেগ? হ্যাঁ না বলো, বেগ বৃদ্ধির একক কি বেগ হবে? তোমার বয়স কত বেড়েছে স্যার? 2 বছর বেড়েছে। তাহলে বয়স আর বয়স বাড়া দুটোর একক কি সেম? তাহলে বেগ আর বেগ বৃদ্ধির একক কি হবে স্যার? সেম। সেজন্য বেগ বৃদ্ধির একক কি হবে স্যার? মিটার পার সেকেন্ড। আর নিচে কি আছে? সেকেন্ড। তাহলে সেকেন্ডটা নিচে চলে গেলে কত হবে স্যার? মিটার পার সেকেন্ড। বলো হ্যাঁ না বলো। অঙ্ক সিম্পল, দেবস্মিতা বুঝলা না? বুঝেছো তো? দেখো ভয় পেও না বাবা। তো এটা কি হচ্ছে? মিটার পার সেকেন্ড, তাকে সময় সেকেন্ড দিয়ে ভাগ করলে কত হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হলো? চলো বলের একক দেখো। বল, বলের একক কি হবে স্যার? না তো স্যার বল মানে তো আমরা জানি ভর গুণিত কি হয় স্যার? ত্বরণ। হ্যাঁ না বলো, বল মানে ভর গুণিত ত্বরণ। আচ্ছা ভরের একক কি স্যার? ভরের একক হয় কেজি। হ্যাঁ না বলো। আর ত্বরণের একক কি হয় স্যার? মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো তো এইটা পড়েছো, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার কে কি বলে বলো তো? নিউটন। সেজন্য বলের এসআই একক কি হবে? নিউটন। এই কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার লিখবো না, নাম কি দিয়ে দিলাম আমরা? নিউটন। সেই রকম কি করা যায়? হ্যাঁ করা যায়। নিউটন বাবা, ও নিউটন, তুমি নয়। এখানে বলের পরিমাণ কি? ভর ইন্টু ত্বরণ, তার এককটা কেজি মিটার পার সেকেন্ড। ফট করে লিখবে না ত্রিধা, এককের নাম ত্রিধা। হবে না? নিউটন ও দিয়ে গেছে নিউটন, তুমিও কোনো কিছু একক বানালে তুমি ত্রিধা দিয়ে হয়ে যাবে, মেনে নেবো। না তোমাকে নিউটনের মতো হতে হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? অবভিয়াসলি কোথায় নিউটন কোথায় ত্রিধা, সেটা কোথায় নিউটন কোথায় আমরা সবাই, তুমি একাই নও। যাক বুঝতে পারলাম এটা ব্যাপারটা। ক্লিয়ার?
সো বলের একক তাহলে নিউটন, সিজিএস একক কি হবে তাহলে বলো তো? ডাইন নাকি রে? আর 1 নিউটন সমান কত ডাইন হয়? 10 টু দি পাওয়ার, মনে পড়ছে এইটা করেছিলাম, 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। ভেরি গুড, চলো ক্লিয়ার। তাহলে বল বুঝলাম। এবার দেখো কার্যের একক। কার্য মানে হয় স্যার বল ইনটু সরণ। ভালো করে তাকাবো ওইদিকে, বল ইনটু সরণ। আচ্ছা বলো তো বলের একক কি হয় স্যার? নিউটন। আর সরণের একক মানে কি স্যার? মিটার। দেখতে পাচ্ছ সরণের একক মানে কি স্যার? মিটার। তাহলে নিউটন ইনটু মিটার, তাহলে এটাই কি রেখে দেবো? না, কার্যের একক নিউটন ইনটু মিটার তো বটেই, এর একটা নাম আছে, কি বলা হয় বলো তো? জুল। তাই কার্যের এসআই একক কি হবে স্যার? জুল। বলতে পারছি ব্যাপারটা? কার্যের এসআই একক কি হবে স্যার? জুল। তাহলে কার্যের এসআই একক হলো জুল। ক্লিয়ার বাবা? তাহলে কার্যের এসআই একক জুল। চলো এবার দেখো ক্ষমতা। ক্ষমতা মানে কি হয় বলতো? না তো স্যার, ক্ষমতা মানে হয় কার্য বাই সময়। ক্ষমতা মানে কি হয় স্যার? কার্য বাই সময়। তাহলে ক্ষমতা মানে কি হচ্ছে? কার্য বাই সময়। এবার কার্যের একক কি পেলে? কার্যের এসআই একক কি পেলে স্যার? জুল। হ্যাঁ না বলো, কার্যের এসআই একক কি পেলে? জুল। আর সময়ের একক কি স্যার? সেকেন্ড। তাহলে এটাকে কি লিখবো? জুল পার সেকেন্ড। হ্যাঁ না বলো, এই জুল পার সেকেন্ডকে আমরা কি বলি বলতো? ওয়াট। কি বলি এটাকে আমরা? ওয়াট। তাই জুল পার সেকেন্ডকে আমরা অ্যাকচুয়ালি বলি ওয়াট। তাই যদি ক্ষমতার এসআই একক বলে কি লিখবো? ওয়াট। যদি জুল পার সেকেন্ড লিখি ভুল না স্যার, জুল পার সেকেন্ড লিখতে পারবেন, কিন্তু জুল পার সেকেন্ড লেখার থেকে আমরা ওয়াট ব্যবহার করব। বিজ্ঞানী জেমস ওয়াট এর নাম অনুসারে ওয়াট লেখা হয়েছে। হ্যাঁ, জেমস ওয়াটের নাম অনুসারে ওয়াট। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হচ্ছে জেমস প্রেসকট জুল। জুল বিজ্ঞানীর নাম অনুসারে জুল। স্যার এগুলো কেন হলো এরকম? কারণ কিছু কিছু জায়গায় এনাদের অবদান এতটাই আছে, তাদের এককটাকে এইভাবেই রাখা হয়েছে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো তাহলে ক্ষমতার এসে একক কি হলো স্যার? ওয়াট। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে আমরা বেগ, ত্বরণ, বল, কার্য, ক্ষমতা পড়লাম। তাহলে ভরবেগের একক, এটা তো আমরা প্রত্যেকে জানি, আর বলার দরকার নাই, ক্লাস 8 এ পড়ে দিয়েছি নাকি? ভরবেগের একক কি হবে স্যার? কেজি মিটার পার সেকেন্ড। মনে আছে নিশ্চয়? ভরবেগের একক কেজি মিটার পার সেকেন্ড, তাই না? মনে পড়ছে ভরবেগের একক? চাপের একক বলো তো কি হবে? পড়েছো চাপের একক? পাস্কেল। নিউটন পার মিটার স্কয়ার, একেই কি বলি আমরা স্যার? পাস্কাল নাকি? নিউটন পার মিটার স্কয়ার বলা পাস্কাল। তাহলে এই রকম ভাবে বিভিন্ন রাশির একক আমরা যে বইটা লিখেছি বা আমি যে বইটা দিয়েছি, হ্যাঁ, সেখানে দেখবে 75টা এরকম রাশির একক আছে। হ্যাঁ, আমি তার কিঞ্চিত ভাগ করলাম। এই যে এবার স্বাভাবিক স্যার 75টা রাশির একক মুখস্থ করবো, আমি পাগল নাকি? আমাকে কি পাগল পুরো কামড়েছে স্যার? না, আমি কামড়াবো যদি না তুমি পড়ে আসতে পারো। এই লাঠি দিয়ে, এইটা দিয়েও কামড়াবো। হ্যাঁ, আসবার দুমদাম। যা হোয়াটএভার, জোকস অ্যাপার্ট, প্লিজ। আমি অতটাও মানে নিষ্ঠুর নয় যে 75টা একবারে মুখস্থ করতে দেবো। আমরা জাস্ট 1 থেকে 50 পর্যন্ত মনে রাখবো। বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা 1 থেকে 40 হাফ দিয়ে দিলাম। চলো তাহলে 1 থেকে 40 আমরা মনে রাখবো। 35 নেবে? আচ্ছা 1 থেকে 35 থাকবে। আজ তোমাদের এই সব কথা থাকবে না। এবার শোনো ভাই, ভাই শোনো, তাহলে এইগুলো 1 থেকে 35, শোনো শুধু এককটা পড়বে। পাশে দেখো মাত্রীয় সংকেত আছে, ওটা নয়, ওই মাত্রীয় সংকেতটা আবার পরে পড়াবো। তাই এককটা পড়বো। মাত্রীয় সংকেত এখনো নয়, মাত্রীয় সংকেত সেকেন্ড ক্লাস থেকে হবে। তাহলে 1 থেকে 35 একক গুলো শুধু মনে রাখবো। ক্লিয়ার হয়েছে সবার? মনে থাকবে, বই দিয়ে দিয়েছি আমি, সবাই পেয়েছো বই? আই হোপ ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, ভয় কাটলো? চলো পড়াতে আসো। ভয় কাটলো সবার? এতদূর কি ক্লিয়ার করাতে পেরেছি? বলবে ক্লিয়ার হয়েছে সবার? কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি করব? 1 থেকে 35 পর্যন্ত একক নেব। যেমন ধরো আমি একটা একক চয়েস করে নিচ্ছি, যেটা তোমাদের ওখানে নোটসে দেওয়া আছে, যেটা আমি তোমাদের অ্যাকচুয়ালি শেখাবো। সেটা হচ্ছে কি, ধরো একটা আমি কোনো একক নিয়ে নিলাম। ধরো আমি নিলাম স্প্রিং এর বল ধ্রুবক। ধরো আমরা নিচ্ছি একটা স্প্রিং এর বল ধ্রুবক। হ্যাঁ, ধরো স্প্রিং এর বল ধ্রুবক। এবার তোমাকে জানতে হবে স্প্রিং এর বল ধ্রুবকের ফর্মুলাটা। এবার স্প্রিং এর বল ধ্রুবক মানে হয় স্যার বল বাই দৈর্ঘ্য, বাস, তাহলেই তুমি বার করে নিতে পারবে। দেখো তাহলে বলের একক কি স্যার? নিউটন। আর দৈর্ঘ্যের একক কি স্যার? মিটার। তাহলে স্প্রিং এর বল ধ্রুবকের একক কি হবে স্যার? নিউটন পার মিটার। দেখো তাই থাকবে। বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি এককটা? আর যদি এগুলো না মনে রাখতে পারো তাহলে একক মনে রাখবো, একক মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, আস্তে আস্তে তো আমরা শিখতেই থাকবো, যতটা পারবে চেষ্টা করবে। তো এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, কিছু কিছু রাশির একক দেখবো আমরা সেম হয়। যেমন ধরো আমরা যদি পৃষ্ঠ টান চয়েস করি, পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান মানেও কত হয় স্যার? বল বাই দৈর্ঘ্য। তাহলে এরও একক কি হয় স্যার? নিউটন পার মিটার। তাহলে দেখো কোশ্চেন যদি দেয়
এমন দুটি রাশির নাম লেখো যাদের একক সেম। তাহলে এইটা একটা উদাহরণ হতে পারে নাকি, স্প্রিং এর বল ধ্রুবক আর পৃষ্ঠটান। দেখছি স্প্রিং এর বল ধ্রুবক আর পৃষ্ঠটান দুটো ক্ষেত্রে আমাদের এককের মানটা কি থাকছে স্যার, সেম। তাহলে এরা এমন দুটো একক রাশি যাদের একক গুলো কি হয়ে যাচ্ছে সেম, এমন দুটি রাশি যাদের একক কি হয়ে যাচ্ছে সেম। তাহলে দেখো দুটো ক্ষেত্রে নিউটন পার মিটার দুটো একক হচ্ছে, কিন্তু তাদের রাশিটা আলাদা, একটা হচ্ছে পৃষ্ঠটান আর একটা হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। আমি কি বলতে পারলাম ব্যাপারটা, তাহলে আমরা এইভাবে 35 থেকে মনে রাখার চেষ্টা করব। এবার পড়বো আমরা একক বিহীন রাশি। দেখো ছকের শেষেই আছে একক বিহীন রাশি, নিশ্চয়ই পাবে একটু পরে। দেখো একক বিহীন রাশি কাকে বলে? সব রাশির একক থাকে না। যেমন ধরো আমি যদি একটা কথা বলি তোমাকে, তাকাও এদিকে, বলো কিছু বলবা দেবস্মিতা? যেমন ধরো আমি তোমাকে বলি, তাকাও এদিকে প্লিজ, তাকাও এদিকে। যেমন ধরো আমি বলি বিকৃতি, একটা রাশি হচ্ছে বিকৃতি, বিকৃতি একটা রাশি। এই রাশির যদি পরিমাপ করতে হয় আমাদেরকে, রাশিটাকে যদি মাপতে হয়, ভালো করে বুঝবো, রাশিটাকে যদি আমাকে মাপতে হয়, তাহলে এই রাশিটাকে মাপতে হবে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য দ্বারা। ভালো করে বুঝবো। তাহলে আমাকে যদি এখন এককবিহীন রাশির ক্ষেত্রে বিকৃতিটাকে যদি মাপতে হয়, মাপার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। যেমন ভাবে আমরা এটাকে মাপছিলাম, স্প্রিং এর বল ধ্রুবককে কি করে মাপবো স্যার, বল বাই দৈর্ঘ্য, এভাবে মাপবো। তেমনি আমরা বিকৃতিকে মাপবো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। এবার তুমি বলো দৈর্ঘ্য বৃদ্ধি আর প্রাথমিক দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধির একক কি স্যার, মিটার, আর প্রাথমিক দৈর্ঘ্যের একক কি, মিটার। তাহলে মিটার মিটার কেটে গেলে কত করে থাকে স্যার, 1। তাহলে এর কি কোনো একক থাকলো না স্যার। তাহলে যে সমস্ত রাশি, ভালো করে শুনবে, যে সমস্ত রাশি সমজাতীয় রাশির অনুপাত, তাহলে তাদের কোনো একক থাকে না, এদেরকে কি রাশি বলবো, একক বিহীন। ভালো করে বোঝো, যে রাশির একক থাকে না তাকে কি বলা হয় স্যার, একক। যদি এইটা না লিখতে পারো, ভালো করে বোঝো, যে রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো একক থাকে না, একে বলে একক বিহীন রাশি। হেভি নাম্বার। যাদের কোনো একক থাকে না তাদেরকে একক বিহীন রাশি বলে। ঠিক আছে, ঠিকই তো, অ্যাকচুয়ালি যাদের একক থাকে না তাদের একক বিহীন রাশি বলে। আগেরটা কি হলো, তুমি রবীন্দ্রনাথ হয়েছো। ডিফারেন্সটা এই জায়গাটায় যে হ্যাঁ স্যার যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো একক থাকে না, তারপর একটা রবীন্দ্রনাথের ফিলিংস আসছে যে ঠিক আছে ভাই, ঠিক আছে চলো। আর এখানে কি স্যার, যে রাশির একক থাকে না তাকে কি বলা হয়, একক বিহীন রাশি। দুটোই কি ঠিক? হ্যাঁ স্যার দুটোই ঠিক। একটা গুছিয়ে লেখা হয়েছে সুন্দর করে, আর একটা তুমি নিজে বুঝেছো এটা লিখছো, দুটোই ঠিক। কিন্তু দেখো সাইকোলজি বা মেন্টালিটি কি বলবে বলো তো, বলবে না আগেরটাতে একটু নাম্বার দিই, যে ছেলেটা লিখেছে বা মেয়েটা লিখেছে দুটি সমজাতীয়, কথাটা তো ঠিকই, সমজাতীয় রাশির একক হলেই তো তবে একক থাকবে না, ও কারণটাও ওখানে ইনক্লুডেড আছে, সেজন্য সেই এককটার সংজ্ঞাটা আমাদের বেটার হবে, সেজন্য ওই এককটা বেটার অ্যান্সার। যে যে সমস্ত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাদের কোনো একক থাকে না, এদেরকে কি বলা হয়, একক বিহীন রাশি। যেমন ধরো একক বিহীন রাশি কি হতে পারে, ভালো করে দেখবে। একক বিহীন রাশি দেখো, যেমন ধরো একক বিহীন রাশি আমাদের হচ্ছে পারমাণবিক গুরুত্ব, এটা একটা একক বিহীন রাশি, পারমাণবিক গুরুত্ব। যেমন ধরো আমাদের একক বিহীন রাশি হচ্ছে প্রতিসরাঙ্ক, যেমন ধরো ঘর্ষণ গুণাঙ্ক, পড়েছিলাম ক্লাস 8-এ, বলেছিলাম ঘর্ষণ গুণাঙ্কের একক নাই, মনে পড়ছে? তাহলে হ্যাঁ মিউ, ঠিক। তাহলে এগুলোর কোনো একক নাই, এগুলো হচ্ছে একক বিহীন রাশি। আবার দেখো সব সময় যে সমজাতীয় রাশির অনুপাত হলে একক থাকবে না, এটা আবার ভুল। এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা যদি ক্লাস 6, 7 বা 8-এ কোণের ডেফিনিশন পড়ো তাহলে খুব ভালো হবে। কোণের ডেফিনিশনটা কি স্যার, না তো স্যার একটা স্ট্রেট লাইন থেকে একটা বৃত্ত চাপ আঁকলাম, কেন্দ্রে এইটাকে বলি কোণ। এবারে এই কোণটাকে আমরা কি করে মাপি স্যার, না তো বৃত্তচাপ বাই কি হয় বলতো, বাই ব্যাসার্ধ। যদি তোমরা না জেনে থাকো জেনে নাও, কোণকে এইভাবে মাপা হয়। এইটা হচ্ছে ও এ বি, এই এ বিটাকে বলা হয় বৃত্তচাপ, আর ও এটাকে কি বলা হয় ব্যাসার্ধ। তাহলে এইটা আর এটার অনুপাতকে কি মাপে হয়, কোণ। আচ্ছা দুটোই কি দৈর্ঘ্য, হ্যাঁ না বলো? বৃত্তচাপটাও কি দৈর্ঘ্য, হ্যাঁ না বলো? আর ব্যাসার্ধটাও কি দৈর্ঘ্য? তাহলে দুটো দৈর্ঘ্যের অনুপাত কি একক বিহীন রাশি, হ্যাঁ না বলো? কিন্তু তাহলে কোণের কি কোনো একক থাকা উচিত না স্যার? কিন্তু কোণের একক তো ডিগ্রি বা রেডিয়ান, হ্যাঁ না বলো? তার মানে দেখো দুটো সমজাতীয় রাশির যে সব সময় একক থাকবে না, এটা কিন্তু বলা ভুল। আমরা কি বলছি, সমজাতীয় রাশির একক থাকে না সাধারণত, তাদেরকে আমরা বলছি একক বিহীন রাশি। কিন্তু সব সময় এটাও নয় যে সমজাতীয় রাশি মানেই তার একক থাকবে না। দেখো এই ক্ষেত্রে কোণ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাহলে এর কোনো একক থাকা উচিত ছিল না। কিন্তু কোণের একক কি হয় স্যার, ডিগ্রি অথবা রেডিয়ান, নিশ্চয় জানো তোমরা।
কোণের একক হচ্ছে ডিগ্রি, অথবা কি লিখি আমরা, রেডিয়ান। নিশ্চয় পড়েছো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি নিগ্রে। তাহলে এই হচ্ছে গল্প। আমি কি পুরো টপিকটা বোঝাতে পেরেছি ভালো করে ভাই? আমি কি বোঝাতে পেরেছি যে সব যাদেরই মানে অনুপাত সমজাতীয় তাদেরই যে একক থাকবে না, এটা বলা অন্ধের মতো ভুল। বুঝতে পারছি? তাহলে আমাকে যদি একটা কোশ্চেন ঘুরিয়ে পেঁচিয়ে আমি দিই যে সব এককবিহীন রাশি মানে যে তারা সমজাতীয় রাশির অনুপাত হবে না, ব্যাখ্যা করো, হ্যাঁ না বলো। তাহলে এখানে উত্তর হবে কোন। কারণ স্যার কোন সমজাতীয় রাশি, কিন্তু সে এককবিহীন নয়, তার একক আছে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি পুরো সিচুয়েশনটা? বলো হ্যাঁ না। যার বুঝতে অসুবিধা আমাকে বলার একবার বুঝিয়ে দেবো। যার বুঝতে অসুবিধা বলো আর একবার বুঝিয়ে দেবো। তোমার কোন জায়গা বলো? এককবিহীন রাশি মানে কি? যাদের একক থাকবে না। দেখা যাচ্ছে সমজাতীয় রাশিগুলোর অনুপাত এমন হয় কেটে কুটে একক থাকে না, এদেরকে কি বলছি আমরা, এককবিহীন রাশি। কিন্তু এখানে দেখো কোণকে যদি মাপা হয়, কোণ মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপের এককও কি মিটার, ব্যাসার্ধের এককও কি মিটার। তাহলে কেটে গিয়ে তার কি কোনো একক থাকা উচিত ছিল না? কিন্তু কোণের একক কি হয়? হ্যাঁ স্যার, একটা ডিগ্রি আর একটা কি রেডিয়ান। সেই জন্য সমস্ত সমজাতীয় রাশির অনুপাতের যে একক থাকবে না, এটা বলা কিন্তু ভুল। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? সবাইকে কি ক্লিয়ার করাতে পেরেছি? আমি কি ক্লিয়ার করাতে পেরেছি সবাইকে? চলো। এ বাবা, এ কি মশা দেখেছো? কাণ্ড। তুই পড়তে এসছে মশা, দেখ তোদের থেকে মশা ভালো ভাই, সিরিয়াসলি। ও এসে বোর্ডে লিখতে যায়, তোর হাত পা কাঁপতে শুরু করবে বোর্ডে লিখতে গেলে। হ্যাঁ, এবার এটাই আমাদের সম্ভবত লাস্ট টপিক থাকবে, ঠিক আছে? এটাই লাস্ট টপিক আমরা আজকে আলোচনা করব। চলো দেখো ভালো করে তাকাবে। বলছে বিভিন্ন ছোট ও বড় একক বোঝাতে ব্যবহৃত উপসর্গ। আচ্ছা বলো, আমি যদি এখান থেকে দিল্লি যাই, তাহলে আমরা যে সব থেকে বেশি দৈর্ঘ্যের একক ব্যবহার করবো সেটা হচ্ছে কিলোমিটার, তাই না? আমরা কোনোদিন কি সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করি না স্যার। ধরো আমি এখান থেকে কোথায় যাব, নিয়ারেস্ট কোনো একটা প্ল্যানেট যাব, দূরের কোনো প্ল্যানেট বা কোনো নক্ষত্র যাব, তখন আমরা ইউজ করি আলোক বর্ষ নাকি? আমরা তখন নিশ্চয়ই ইঞ্চিতে মাপি না, যে চাঁদের দূরত্ব ইঞ্চিতে কত। যেমন ধরো আমার বয়স মাপতে গেলে আমরা কি ব্যবহার করি স্যার, বছর। আমরা কি সেকেন্ডে মাপি স্যার? না, আমার বয়স তাহলে প্রত্যেক সেকেন্ডে এক এক করে বেড়ে যাচ্ছে, আমরা বয়স বছরে মাপি। আমরা যখন এই পেনের দৈর্ঘ্য মাপবো তখন আমরা এটাকে সেন্টিমিটার বা ইঞ্চিতে মাপবো, কিন্তু যখন এখানের বাড়ির হাইট মাপবো তখন কিসে মাপবো, ফুটে মাপবো, তখন সে ইঞ্চিতে মাপবো না। তাহলে এই যে মাপার জন্য আমরা বিভিন্ন একক ব্যবহার করছি, ছোট বা বড়, তার জন্য আমরা উপসর্গ ব্যবহার করি। একটা বড় উপসর্গ, একটা ছোট উপসর্গ। দেখো বড় উপসর্গগুলো আগে বোঝো। বড় উপসর্গ, ধরো তোমার কাছে মিটার আছে, তাহলে মিটারের আগে দেখো কিলো বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে স্যার, কিলোমিটার, হ্যাঁ না বলো। এটাকে বলা হয় উপসর্গ। তাহলে এটাকে কি উপসর্গ বলছি স্যার, কিলো উপসর্গ। কারোর আগে কিলো বসিয়ে দেওয়া মানে তার সাথে 1000 গুণ করে দেওয়া, হ্যাঁ না বলো। তাহলে 1 মিটার যা হবে 1 কিলোমিটার কত গুণ হবে স্যার, 1000 গুণ, হ্যাঁ না বলো। তাহলে কোনো জায়গায় কিলো বসিয়ে দিয়েছি মানে 1000, তাই না? কিলো বসিয়ে দিয়েছি মানে 1000। তোমার ওজন কত স্যার, আমার ওজন 5 গ্রাম, না স্যার আমার ওজন 5 কিলোগ্রাম, মানে আমার 5000 গ্রাম, হ্যাঁ না বলো। 5 গ্রাম কারোর ওজন হয়, বাদ দিচ্ছ, কিলোগ্রাম বলতে পারলাম। কিলোর পর আছে কি বলতো, মেগা। কিলোর পর আছে কি স্যার, মেগা। 1 মেগা মানে 10⁶, মানে একের পিছনে 6টা শূন্য গুণ করে দেওয়া। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কোনো কিছুর আগে মেগা গুণ করা মানে 10⁶ গুণ করা। উদাহরণ দিচ্ছি, ধরো 1 মেগামিটার মানে হবে 10⁶ মিটার। বোঝাতে পারছি ব্যাপারটা? তাহলে মেগা মানে কত স্যার, 10⁶। তাহলে কোন জায়গায় মেগা আছে মানে তার সাথে কত গুণ আছে, 10⁶। মেগার পর আছে গিগা, 1 গিগা মানে 10⁹। দেখ 3 করে বাড়ছে, দেখতে পাচ্ছিস তোরা, 3 6 9। তাহলে 1 গিগা মানে 10⁹। বুঝতে পারছি? গিগার পর কি আসছে, টেরা। গিগার পর আসছে টেরা, 10⁻12। টেরার পর আছে পেটা, এটা হচ্ছে 10⁻15। আর জানার দরকার নাই আমার এখন। তাহলে আমাকে যদি পট করে কেউ বলে দেয় 1 পেটামিটার কত মিটার হবে, 10⁻15। 1 পেটাগ্রাম কত গ্রাম হবে, 10⁻15। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? বুঝতে পারছি না? কে বললে একজন? কিছু বুঝতে পারছো না? বুঝেছো? তাহলে 1 গিগামিটার মানে কত মিটার, 10⁻9। এটা গেল বড়। এবার যদি ছোট দেখো, ধরো তোমার কাছে মিটার আছে, মিটারের থেকে ছোটকে আমরা বলি মিলিমিটার, হ্যাঁ না বলতো, মিলি।
এবার মিলি মানে হাজার দিয়ে ভাগ। আচ্ছা, হাজার দিয়ে গুণ করলে 10⁻³ যদি লিখি, হাজার দিয়ে ভাগ করলে কি আমি 10⁻³ লিখবো? হ্যাঁ না বল প্লিজ, এটা একটু কনসেন্ট্রেট করবে। হাজার দিয়ে গুণ মানে 10⁻³ দিয়ে গুণ, গুণ মানে যদি প্লাস লিখি, ভাগ করলে 10⁻³ কত হবে স্যার? -3, কারণ নিচ থেকে উপরে যাবে। হ্যাঁ না বলো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দেখো x/10³ মানে কি লিখবো? x ইন্টু 10⁻³ কত স্যার? মাইনাস। দেখো 10⁻³ দিয়ে ভাগ মানে উপরে গেলে -3 হয়। আমি কি বোঝাতে পারছি বাবা? তাহলে মিলি মানে 10⁻³ তার মানে যদি বলা হয় 1 মিলিমিটার মানে কত মিটার স্যার? 10⁻³ মিটার। হ্যাঁ না বলো? সেরকমই মিলির পর ছোট হচ্ছে মাইক্রো, মিলির পর কি হচ্ছে? মাইক্রো। তাহলে 1 মাইক্রোমিটার মানে 10⁻⁶ মিটার। 1 মাইক্রো মানে 10⁻⁶ মিটার। মাইক্রোর পর আছে ন্যানো। 1 ন্যানো মানে 10⁻⁹ মিটার। 1 ন্যানোমিটার মানে 10⁻⁹ মিটার। ক্লিয়ার হয়েছে? ন্যানোর পর আছে পিকো। পিকো দেখো পার্থক্য দেখো, এখানে দেখো সব প্রথম অক্ষরগুলো বড় হাতে লিখেছিলাম, আর এখানে দেখো সব কি লিখছি? ছোট হাতে। তার মানে এগুলো ছোট একক, আর এগুলো কি একক? বড় একক। তুমি পার্থক্য দেখে নাও। ফিজিক্স কুটকে ঢুকে আছে ভিতরে। হ্যাঁ, ফিজিক্স তো ঢুকে নাই, অ্যাকচুয়ালি অন্য কিছু ঢুকে আছে, লেটার। এবার দেখো ব্যাপারটা, ধরো পেটামিটার লিখলাম আর আমি পিকোমিটার লিখলাম, দুটোই তো পি। এবার পি বড় না ছোট? তাহলে বড় পি হলে 10⁻15, ছোট পি হলে কি হবে? 10⁻। বুঝতে পারছো ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? 10⁻12 ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? পিকো হলে 10⁻12। পিকোর পর কি আছে বলো তো? ফেমটো। ফেমটো, তাহলে 1 ফেমটোমিটার মানে কত? 10⁻15 মিটার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? এইগুলো ফেমটো, ফেমটো এফ ফেমটো। তাহলে মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এইভাবে আমরা ছোট বড় এককগুলো ব্যবহার করতে থাকি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যেমন ধরো 1 মিলি আর মাইক্রো, এর মাঝে গ্যাপ কত বলো তো? 10⁻³ হ্যাঁ না বলো? মানে আরো 10⁻³ গেলে এইদিকে যাবো, আর এর সাথে হাজার গুণ করলে এদিকে যাবো। হ্যাঁ না বল? সব গ্যাপ দেখ হাজারের। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে সব গ্যাপ দেখ হাজারের। তেমনি দেখ এখান থেকে কত হচ্ছে? 10⁻³ গ্যাপ নাকি রে? হ্যাঁ না বল? 10⁻³ গ্যাপ। তাহলে আমরা এইভাবে 10⁻³ এর গ্যাপ গুলোকে ইউজ করতে করতে যাই। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে এত পর্যন্ত? যেমন ধর আমি একটা কোয়েশ্চেন নিচ্ছি এখানে, যেমন ধর আমরা বলছি 1 মাইক্রোগ্রাম সমান কোয়েশ্চেন মার্ক ন্যানোগ্রাম। এই কোশ্চেনটা খুব বিরক্ত করবে। দেখ ভালো করে বুঝ, মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রাম যেতে হবে, ভালো করে বোঝো। মানে 1 মাইক্রোগ্রাম মানে কত ন্যানোগ্রাম? আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? ভালো করে বুঝবো। আচ্ছা চলে আসি মাইক্রোগ্রাম। আচ্ছা 1 মাইক্রোগ্রাম মানে কি স্যার? আচ্ছা 1 মাইক্রোগ্রাম মানে কি আমি লিখবো 10⁻⁶ গ্রাম? হ্যাঁ না বলতো? ঠিক কি এতদূর কি ঠিক লিখেছি? না হলে চোখে দেখে নাও। মাইক্রো মানে 10⁻⁶, আর ন্যানো যেতে গেলে কত করতে হবে? 10⁻⁹। আমি কি বলতে পারছি? ক্লিয়ার হয়েছে না? বুঝতে পারোনি? এবার বলো, ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি যদি 10⁻⁻6 এর সাথে 10⁻³ ওপরে গুণ করি, তাহলে নিচেও কত গুণ করতে হবে? 10⁻³ আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ না বলো? ভালো করে বুঝবে বাবু, খুব বেসিক বোঝাচ্ছি। হ্যাঁ, খুব সহজ করে। 10⁻6 ছিলই স্যার, আমি ওপরে একটা 10⁻³ গুণ করেছি, নিচে 10⁻³ গুণ করেছি, যাতে আমার মনে হয় না আমি কিছু করেছি। হ্যাঁ না বলো? কেন? এই তো কেটে দিলে পরে কিছুই থাকবে না, তাই না? আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? তাহলে দেখো 10⁻³ 10⁻, কেটে গেল, তাহলে কোনো কিছুই থাকলো না এখানে আমার। এই হলো ব্যাপারটা। আর এখানে কি গ্রাম, এখানে কি গ্রাম পড়ে থাকবে? হ্যাঁ না বলো? আর ওপরেরটাকে যদি একটু কাটাকুটি করো, তাহলে 10⁻³ 10⁻³ 10 কি -9 হবে? হ্যাঁ না বলো তো? ভালো করে দেখবো, সূচক জানো তো অঙ্কে? -6 -3 করলে কত হবে? -9। আর এই 10⁻³ যদি ওপরে যায় তাহলে কত হবে স্যার? 10³ হ্যাঁ না বলো তো? দেখো ভালো করে বোঝো, এই ওপরে গেল, ঠিক তো? ঠিক। আচ্ছা 10⁻⁹ গ্রাম, এটা মানে কি স্যার? 10⁻⁹ গ্রাম মানে কি স্যার? ন্যানোগ্রাম। এটা মানে কি স্যার? ন্যানোগ্রাম। তাহলে এটা যদি ন্যানোগ্রাম হয়ে যায়, তাহলে 10³ ন্যানোগ্রাম, এটা মানেই কত হবে স্যার? 1 মাইক্রোগ্রাম। হ্যাঁ না বলো? আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম সকলকে? আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম সকলকে? কিভাবে অঙ্ক করতে হয় বুঝতে পারছি? কার বুঝতে অসুবিধা বল? হ্যাঁ বলো, কোন জায়গায় অসুবিধা বলো? এই জায়গাটাই। দেখো কিছু গুণ করেছি আমি, কেটে কুটে কত হয়ে যাচ্ছে? বাদ। 10⁻⁻6 এর সাথে 10⁻³ গুণ করলে কত হয়? 10⁻⁹। এটা কি জানো না জানো না বলো? হলো এটা।
আর এই 10⁻³ যদি উপরে ওঠে কত হবে স্যার? 10⁻³ এটা কি জানো? 10⁻৯ গ্রাম। 10⁻৯ থাকলে পরে সেটা কি লিখি আমরা? ন্যানো। তাহলে 10⁻৯ গ্রাম এটা মানে কি হবে স্যার? ন্যানোগ্রাম। এই দেখো 10⁻৯ এর বদলে কি লিখেছি আমি? ন্যানোগ্রাম। আর 10 কিউবের জায়গায় 10 কিউব লিখে দিয়েছি। আর 1 মাইক্রোগ্রাম, তাহলে 1 মাইক্রোগ্রাম মানে 10 কিউব ন্যানোগ্রাম। হয়ে গেল না হয়নি বলো? বুঝতে পারলে এবার? বলো। আপনি যে 10⁻⁻6 ইনটু 10⁻⁻3 দুটো এটা কেন করলাম? হ্যাঁ বললেন, মানে যাতে 1 মাইক্রোমিটার ইকুয়ালস টু 10⁻6 বেরোনোর জন্য। না, ভালো করে বোঝো কেন করলাম। ন্যানো আনতে গেলে কত করতে হবে? 10⁻৯। তাহলে -6 থেকে -9 যেতে গেলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻3। সেই জন্য -3 দিয়ে করলাম, তাই না? চলো আরেকটা অঙ্ক নিচ্ছি, দেখো এটা কি বুঝতে পেরেছি? চলো এই দিক থেকে নিচ্ছি। হ্যাঁ, ধরো টেরা গিগার সম্পর্ক দেখো, ধরো কিলো আর টেরা। চলো তাহলে এটা ধরো, আমি তোমাকে বলছি কি যে 1 কিলোমিটার সমান কত টেরামিটার, এটা জানতে চাইছি। ঠিক বলছি তো? হ্যাঁ না বলো। 1 কিলোমিটার মানে কত টেরামিটার? এটা কি ঠিক আছে সবার? এটা কি ঠিক আছে? একই টাইপের প্রবলেম। হ্যাঁ না বলো। এবার দেখো, তুমি ভালো করে দেখো বাবু, 1 কিলোমিটার, এই তুই ভালো করে দেখ, 1 কিলোমিটার, কিলোমিটারকে এভাবে না লিখে কিভাবে লিখতে পারবো স্যার? কেম। হ্যাঁ না বলো। সেই জন্য দেখো, কিলোকে শর্টে কি লেখা হয় স্যার? কে দিয়ে। হ্যাঁ না বলো। তাহলে বলো এম কে কি লিখবো? মেগাকে এম, গিগাকে ক্যাপিটাল জি, টেরাকে ক্যাপিটাল টি, পেটাকে ক্যাপিটাল পি, সব ক্যাপিটাল। আর এগুলো সব কি হবে স্যার? ছোট হাতের, স্মল এম, মিলি। মাইক্রোকে আমরা মিউ চিহ্ন দ্বারা লিখি। মাইক্রোকে কি দিয়ে লিখি? মিউ। যেমন ধরো ভালো করে বুঝো, 1 মিউ এম মানে এটা কি রে? 1 মাইক্রোমিটার। ক্লিয়ার? কেন মিউ লিখলাম স্যার হঠাৎ করে? দেখ এম এম হয়ে যাচ্ছে, আরে সব জায়গায় ফিজিক্স আছে না। এম এম হয়ে যাচ্ছে বলে কি হয়ে যাচ্ছে? এখানে মাইক্রন লিখে দিলাম। আচ্ছা, এটা কি হলো? এন, স্মল এন, পিকা পি, ফেমটো স্মল এফ। ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এদিকে আসি এবার। আচ্ছা, 1 কিলোমিটার মানে কত স্যার? 10 কিউব মিটার। হ্যাঁ না বলো তো? হ্যাঁ না বলো। আর আমাকে যেতে হবে কত স্যার? টেরামিটারে। একটা টেরামিটার যেটা গেলে কত যেতে হবে? টেরা যেতে গেলে আমাদেরকে 12। তার মানে দেখ আমার কাছে কত আছে স্যার? 10 3 আছে। 3 থেকে 12 গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁹ দিয়ে। হ্যাঁ না বলতো? অঙ্ক বুঝ ভাই, অঙ্ক। 10⁻³ থেকে 10⁻12 গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10⁻। তো আমি কি করব স্যার? 10⁻³ ইন্টু 10⁻৯ আর নিচে কত দিয়ে ভাগ করে দেবো? 10⁻৯, যাতে করে কিছু না হয়। হ্যাঁ না বল। আর এখানে কি পড়ে থাকলো স্যার? মিটার। এবার 10⁻³ এর সাথে 10⁻৯ গুণ করলে কত হয় স্যার? 10⁻12। 12 মিটার হয়ে গেল। আর 10⁻৯ কি উপরে চলে যাবে? আর উপরে গেলে কি লিখবো আমরা? মাইনাস। হ্যাঁ না বলো। এটাই কি 1 কিলোমিটার? বল এত পর্যন্ত কার বুঝতে অসুবিধা? এই তোর অসুবিধা কি বল? ক্লিয়ার? তোমার ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওপরে নিয়ে যাবো না তো নিচে রাখবা তুমি? উপরে নিয়ে যাও, নিচে রাখো। তোমার যদি এটা দেখতে খারাপ লাগছে যে না স্যার আমি না এইভাবে রাখবো না, আমার দেখতে খারাপ লাগছে, তাহলে তুমি এইভাবে লেখো 1/10⁹, তাহলে হবে। দেখো কোনটা ভালো লাগছিল? আগেটা ভালো লাগছিল না? সুন্দর এক লাইনে সব আছে, ভাগ টাগ কিছু নাই, দেখতে ভালো লাগছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, 10⁻12 মিটার মানে কি টেরামিটার? হ্যাঁ না বলো। কি করে বুঝলাম স্যার? দেখুন তো আমি পড়িয়েছি কিনা বাবু, দেখুন তো আমি পড়িয়েছি কিনা। 10⁻12 মানে কত স্যার? টেরা। তো যেখানে 10⁻12 থাকবে সেখানে কি মারবো? টেরামিটার। তাহলে স্যার এটা হলো টেরামিটার। আর 10⁻⁻ টেরামিটার মানে কত হয়ে গেল স্যার? খুব ভালো, 1 কিলোমিটার। তাহলে এটা কি ক্লিয়ার হলো সবার ক্ষেত্রে? আমরা কি এবার পারবো প্রবলেম করতে? আমরা কি পারবো প্রবলেম করতে এবার? বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে সবার ক্ষেত্রে? আজকে এতদূর পর্যন্ত ক্লাস থাকবে। সবার কি ক্লিয়ার করাতে পেরেছি বলবে আমাকে।